লাইভে গেছে কিনা। হুম, লাইভে চলে গেছি আমরা। এটা তাহলে কেটে দিই, এটা আমার দরকার নাই। আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিই, তারপরে শুরু করতেছি কথাবার্তা। যারা অনলাইনে আছে একটু বলবো আমাকে, আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা, লাইভে যারা আছে। ওরিয়েন্টেশন লাইভ, বানান টানান ভুল থাকলে বুঝে নিও আর কি। আচ্ছা, তাহলে আমরা লাইভে চলে গেছি। তোমরা তো অফলাইনে আসোই আমার সামনে, তোমরা লাইভ নিয়ে চিন্তা না করো, লাইভেরটা আমার সামনেই থাকুক। জাস্ট আমি এখানে কমেন্ট টমেন্ট দেখবো আর কি, যে যেটাই করে। ওকে, তাহলে আমাদের আজকে থেকে জিএসটি সেকেন্ড টাইম ব্যাচের প্রোগ্রাম শুরু নাকি। এখন এই ব্যাচে যারা যারাই জয়েন করতেছো তারা অলরেডি অনেক পড়াশোনা করে ফেলছে, এটা আমি ধরে নিচ্ছি। কারণ এত তাড়াতাড়ি সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা যারা শুরু করবে, এরা স্বাভাবিকভাবেই সিরিয়াস স্টুডেন্ট ছাড়া এত আগে শুরু করার কথা না। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা যে যেখানেই পরীক্ষা দিছো, যেটা চাচ্ছিলা সেটা হয় নাই বা সামান্যর জন্য মিস করে ফেলছো, খুব দ্রুত কোপ আপ, খুব দ্রুত তোমরা কামব্যাক করে ফেলছো এত তাড়াতাড়ি, যে এত আগেই শুরু করে ফেলছো জিএসটি সেকেন্ড টাইমের ব্যাচ। সো এটা আসলে এটাই ইন্ডিকেট করে যে তোমরা অলরেডি সিরিয়াস স্টুডেন্ট। এটা প্রথম কথা। এখন এই সিরিয়াসনেসটা আবার শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের আম, আপাতত মূল উদ্দেশ্য আর কি, সিরিয়াসনেসটা ধরে রাখো। আর তোমাদের বেসিক অথবা তোমাদের টেকনিক্স, এগুলোর জন্য তো মূলত আমি আছি। অথবা যেখানেই পড়ো না কেন, সেখানে যেই পড়া সে তো আছেই। মানে এই এক্সপার্টিসটা আসলে তুমি পেয়ে যাবা সামহাও। বাট নিজেকে ধরে রাখার ব্যাপারটা আসলে কেউ তোমাকে শিখাতে পারবে না। এটা আসলে তোমার ধরে রাখতে হবে, এই কাজটা তুমি করে ফেলো এখন। যে মেন্টরের আন্ডারেই যাও, যার আন্ডারেই কোর্স করো, ধরে রাখার ব্যাপারটা তোমার, কারণ সে তো ক্লাস নিতেই থাকবে, তুমি তো অ্যাটেন্ড করতেই থাকবা। অথবা মাঝখান দিয়ে তুমি গায়েব হয়ে যাবা। তো এইটা ধরে রাখার দায়িত্ব তোমার, শেষ পর্যন্ত তুমি ধরে রাখো। দেখা যাক কি করা যায়। ঠিক আছে। আর এই 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 হচ্ছে আর কি কথা। এখন আমরা আস্তে আস্তে কোর্সের প্ল্যানটা একটু আলোচনা করে ফেলি। তাহলে যেটা সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে কোর্সটা আমাদের কতদিন নাগাদ চলবে, এবং এই কোর্স থেকে আমাদের আউটকামটা কি। কি পাবা তুমি আমার কোর্স থেকে, আর কি পাবা না তুমি আমার কোর্স থেকে, সেটাও তোমার জানা উচিত। কারণ এক্সপেকটেশন একটা মানুষের কাছ থেকে একটা কোচিং এর মতো করে করা উচিত না। আমার কাছ থেকে তুমি উদ্ভাসের এক্সপেকটেশন করলে হবে না, যে উদ্ভাস আমাকে এটা দিচ্ছে, আপনি আমাকে কি দিচ্ছেন। আমি তোমাকে যেটা দিব, উদ্ভাসের কোন টিচার তোমাকে সেটা দিচ্ছে, সেটা তুমি খুঁজবে। কি কি বলছি বুঝতে পারছো? আমি তোমাকে যা দিচ্ছি সেটা আর কোন ভাইয়া তোমাকে দিচ্ছে, তুমি সেটাতে যাও। আমি তোমাকে কি দিচ্ছি সেটা দিয়ে তুমি খুঁজে না যে উদ্ভাস তোমাকে কি দিচ্ছে। আমি উদ্ভাসের সাথে পারবো না। উদ্ভাস একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, তাই না? তো একটা কোচিং এর এক্সপেকটেশন তুমি একটা মানুষের কাছে রাখবে না। আর সেম কথা ভাইসি ভার্সা, মানুষের এক্সপেকটেশন তুমি একটা কোচিং এর কাছে রাখবে না। সিম্পল কথা, ঠিক আছে? এই হচ্ছে হিসাব। এইটা যদি ধরতে পারো, তাইলে হচ্ছে তুমি ব্যালেন্স করে আগাইতে পারবা আর কি। ঠিক আছে। এখন দেখি আমাদের কোর্সের প্ল্যানটা কি, আমরা কি কি করব এখন। আমি একটু আমার তোমাদের প্ল্যানটা শেয়ার করে দিই, যে কিভাবে আমরা করবো, মডিউল ওয়াইজ কিভাবে আমার কোর্সটা ভাগ করা আছে সেটা একটু দেখে নিতে হবে। আর যারা একটু দাঁড়াও, আমি একটা জিনিস চেক। হ্যাঁ, ওই ফ্যানটা অফ করে দিতে, ওই ফ্যান এটা অফ করে দাও, এটা অফ করে দাও। ওই যে প্লাগটা খুলে দাও এটা। ঠিক আছে এখন ঠিকঠাক মতো শোনা যায়। ফ্যানের আওয়াজ আসলে অনেক বেশি, এটা অবশ্য অস্বীকার করার উপায় নাই। ঠিক আছে, এখন যেটা বলছিলাম সেটা, আমার স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে। দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এটা তো তোমরা তো দেখবা লাইভে দেখা যাচ্ছে কিনা। লাইভে যারা আছে একটু বলো আমারে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমি কি ফুল স্ক্রিন শেয়ার করছিলাম? ওকে, লেটস সি কি দেখা যায়। না, আমি তাহলে ফুল স্ক্রিন শেয়ার করতেছি, এখন দেখা যাবে। ঠিক আছে, আশা করি দেখা যায়। এখন চলো আমরা ফিজিক্সটা দেখে ফেলি। আমরা ফিজিক্সটা, আমার তো মিলে দুইটা 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 সাবজেক্ট, ফিজিক্স আর ম্যাথ আমি কভার করব। তোমাদের জিএসটি তে এই দুইটাতে মূলত তোমরা যারা ধরা খাওয়ার খাইছো আর কি। কেমিস্ট্রিতে মনে হয় না কেউ খুব একটা বেশি আটকাইছো, বা আটকাইলেও আমার কিছু করার নেই আসলে। তুমি আটকাইলেও তোমার খুঁজতে হবে কেমিস্ট্রি টিচার।
আপনার ভাইয়ের কাছে যাবা, না আটকাইলেও তো ভালো, গুড ফর ইউ। আর যদি ফিজিক্স ম্যাথ আটকিয়ে থাকো, তাহলে আমি দেখাচ্ছি ফিজিক্স ম্যাথ আমরা কিভাবে শেষ করবো। ওকে, তো ফিজিক্সের মডিউল আমরা ঢুকে যাই। এই হচ্ছে আমাদের ফিজিক্সের মডিউল সিস্টেম। আমি মডিউল সিস্টেমে পড়াবো যে চ্যাপ্টারের সাথে যে চ্যাপ্টার কানেক্টেড সেটা হিসাব করে করে মিলাবো আর কি। এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলতে কোনো কথা নেই, কথা হচ্ছে কানেকশন কার সাথে কার আছে সেটা দিয়ে আমরা পড়বো। যেমন ধরো প্রথমে আমরা মডিউল 1 ফিজিক্সের ভেক্টর, নিউটন মেকানিক্স, কার্যকরী ক্ষমতা, এটা হচ্ছে আমাদের মডিউল 1। এই তিনটা আমাদের একসাথে আমরা এক সিরিয়ালে পড়ে ফেলবো, ভেক্টর, নিউটন মেকানিক্স, কার্যকরী ক্ষমতা। দ্বিতীয়ত যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড মডিউল, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, আইডিয়াল গ্যাস, থার্মোডাইনামিক্স। স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটারের সাথে আমি জাস্ট এটা ঢুকিয়ে রাখছি, পরে দেখা যাবে। তো আইডিয়াল গ্যাস আর থার্মোডাইনামিক্স তো বুঝতেছই, একদম কানেক্টেড, ফার্স্ট পেপারের শেষ চ্যাপ্টার, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। সো অবশ্যই তাদের মধ্যে কানেকশন আছে, এবং দুইটাকে মূলত এক চ্যাপ্টার হিসেবে পড়ানো যায়, একটার সাথে একটা একদম ডিরেক্ট কানেক্টেড। ঠিক আছে, তুমি থার্মোডাইনামিক্সে গিয়ে অনেক কিছু পাবা যেটা আদর্শ কিছু তুমি পড়ে আসছো, ডিরেক্ট তুমি ইউজ পাবা। তারপর দেখো থার্ড মডিউলে কি আছে, গ্রেভিটি এন্ড গ্রেভিটেশন, মহাকর্ষ বিকর্ষ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। গ্রেভিটি এন্ড গ্রেভিটেশনের একটা বড় অংশ কমন হচ্ছে তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাথে। তুমি প্রাবল্য নিয়ে যে কথাবার্তাগুলো দেখছো, ওই যে তোমরা তো দেখেই আসছো, কুলম্বের সূত্র, মহাকর্ষীয় সূত্র, সিমিলার, এরকম অনেকগুলো সিচুয়েশন আছে যেখানে তুমি যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা পারো, তুমি ধরে নাও তুমি অলরেডি মহাকর্ষেরটা পারো, মহাকর্ষেরটা পারো, ধরে নাও তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পারো, মহাকর্ষের একটা অ্যাডভান্স প্রবলেম সলভ করছো, ধরে নাও সেম প্রশ্ন চার্জ দিয়ে তোমাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিতে পারে। তো তোমার কিন্তু একসাথে দুইটা দুইটা চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে, তুমি বলতে পারো এক ঢিলে তোমার দুই ফাঁকি মারা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে সিমিলার প্রশ্ন অনেকগুলো আছে, কিছু স্পেসিফিক আছে যেগুলো তোমার স্থির তরিতে নাই, কিছু স্পেসিফিক আছে যেগুলো তোমার মহাকর্ষীয় নাই। যেমন ধরো স্থির তরিতে তোমার দ্বিমেরু নিয়ে কথাবার্তা আছে, যে দ্বিমেরুর কোনো কনসেপ্ট আসলে মহাকর্ষ নাই। আবার মহাকর্ষের স্যাটেলাইট নিয়ে কথাবার্তা আছে, স্থির তরিতে ওইভাবে স্যাটেলাইট নিয়ে কথাবার্তা নাই, বাট ঘূর্ণনের ব্যাপারটা আছে। ঠিক আছে, এরপর আসলে যেহেতু স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা পড়েই ফেলছি, ক্যাপাসিটরের ব্যাপারটা কিন্তু আবার মহাকর্ষে নাই। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা ক্যাপাসিটর এগুলো পড়ে ফেললাম, তাই না? তো স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাথে তো মিল রেখে স্বাভাবিকভাবেই পরবর্তীতে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিতে আসবেই, তাই না? এবং কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা আমাদের সার্কিটের মধ্যে যদি দরকার লাগে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জিনিসপত্র ঢুকানো, ওই যে ক্যাপাসিটর ঢুকাই দেয় সার্কিটের মধ্যে, ওইটা আমরা পড়ে ফেলবো। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি একসাথে থাকবে, সাথে গ্রেভিটি এন্ড গ্রেভিটেশন। তাহলে দেখো তোমার এখান থেকে ফার্স্ট পেপারের একটা, সেকেন্ড পেপারের দুটো শেষ হয়ে গেল, তাই না? এখন এখানে আসো, দেন এটা আসলে আমার ভুল করে এখানে চলে আসছে সামহাও, আসলে এটা আমার হচ্ছে এটার সাথে আইডিয়াল গ্যাস এন্ড থার্মোডাইনামিক্স এক মডিউল, এই হচ্ছে আরেক মডিউল। আর এখন দেখো স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের গাঠনিক ধর্ম, এটা হচ্ছে স্বাভাবিকভাবেই এরপরে পিরিয়ডিক মোশন আসবে, কারণ হুকের সূত্র তুমি পড়ে আসছো স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার থেকে। হুকের সূত্র থেকেই তো স্প্রিং এর কথাবার্তা আসে, স্প্রিং থেকেই তো সরল সন্ধিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের কথাবার্তা আসে। তো স্বাভাবিকভাবে এটার পর এটা আসবে। আর অনেকে হয়তো ধরতে পারো না, বা অনেকে হয়তো আসলে ইন্টারে থাকতে ওটা খেয়ালও করো নাই, যে পিরিয়ডিক মোশন ইজ দ্য বেসমেন্ট অফ ইউর ফিজিক্যাল অপটিক্স। ফিজিক্যাল অপটিক্স তোমার যদি বুঝে পড়তে হয়, তুমি যদি বুঝে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার তরঙ্গ নিয়ে কথাবার্তা বোঝা লাগবে। আর তরঙ্গ বোঝার তোমার একদম ফান্ডামেন্টাল কথা রিকোয়ারমেন্টই হচ্ছে তোমার পিরিয়ডিক মোশন বোঝা লাগবে, কারণ পিরিয়ডিক মোশনের একটা কম্বিনেশনই হচ্ছে তোমার ওয়েভ। আর ওয়েভ না বুঝলে তুমি ওয়েভ অপটিক্স কেমনি বুঝবে? ফিজিক্যাল অপটিক্সের এটা কিন্তু আরেকটা নাম আছে, তুমি যদি একটু ইংলিশ বইগুলো খেয়াল করো দেখবা ফিজিক্যাল অপটিক্স না লিখে অনেক বইয়ে ওয়েভ অপটিক্স লেখা, তরঙ্গ আলোক বিদ্যা। তো তরঙ্গের সাথে তো আমার তরঙ্গের কথাবার্তা বুঝতে হবে, যেটা আমাদের শর্ট সিলেবাসে বাদ দিয়ে দিছিল, ওটা আমরা আসলে বাদ দিতে পারবো না, আমাদের তরঙ্গের কনসেপ্টটা থাকা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। দেন মডিউল 5 অবভিয়াস, অ্যাটমিক মডেল, মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, এগুলো সবাই মডার্ন ফিজিক্সের পার্ট। এই না আমাদের ফিজিক্স, আর কি কিছু বাকি পড়ছে আমাদের? না, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সিস্টেম, কি আমরা এইভাবে শেষ করবো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিল রেখে রেখে। এরকম না যে ফার্স্ট পেপার শেষ করে সেকেন্ড পেপার আসা লাগবে, আমরা যেটার সাথে যেটা কানেক্টেড সেটা থেকে একসাথে করে করে ফেলি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন আসো আমরা ম্যাথে যাই, ম্যাথের প্ল্যানটা একটু দেখে ফেলি কিভাবে কি শেষ করবো। আহ ম্যাথে চলে যাই, ম্যাথে চলে যাই, ম্যাথ গেল কই আমার? আরে বেটা, জায়গায় চলে যাই, কোর্স, হ্যাঁ ম্যাথ মডিউল। ম্যাথের মডিউল সংখ্যা একটু বেশি, 6টা। ফিজিক্স ছিল 5টা, এখানে 6টা। সো ম্যাথটাকে ওইভাবেই সাজানো আছে যেভাবে আমার মনে হয়েছে তোমাদের জন্য বেটার হবে, বা আমিও পড়ানোর সময় ফ্লোটা রাখতে পারবো একটার সাথে একটা কানেক্টেড। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সাথে সরল রেখা করে ফেলো, এক মডিউল শেষ। সেকেন্ড মডিউল সার্কেল কনিক্স, অবভিয়াস সার্কেলের সাথে কনিক্সিটি কানেক্টেড, ইনফ্যাক্ট কনিক্সের ভিতরের একটা অংশই হচ্ছে সার্কেল। যদিও আমাদের সিলেবাসে দুইটাকে দুই পার্টে ভাগ করে পড়ানো হয়েছে, ফার্স্ট পেপারে রাখছে সার্কেল, সেকেন্ড পেপারে রাখছে কনিক্স। যদিও কনিক্সের ভিতরেই বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবাই ঢুকে যায়, তাই না? তো এই ব্যাপারটা এই জন্য আমি একসাথে রেখে দিছি, সার্কেল এন্ড কনিক্স একসাথে শেষ করবো। দেন সে মডিউল 3-তে
মডিউল 3 আমরা কি দেখবো? এই যে আমাদের মাইটি ত্রিকোণমিতি, যেটা আমার মনে হয় তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে সব থেকে বেশি ভীতিকর অথবা পেইনফুল একটা টপিক, মডিউল 3। বিশেষ করে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারটাতে তাও কোনো মতে ইনভার্স ফাংশন তার একদম সহজেই হেসে খেলে শেষ করে ফেলা যায়। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলো আসলে খুব একটা বেশি কঠিন থাকে না, দুই একটা টেকনিক জানলেই সলভ করা যায়। বাট এই জিনিসকে আসলে টেকনিক জেনে কিছু হয় না, মানে এই জিনিস আসলে তুমি মেধা খাটিয়ে কাজ করে ফেলবা সেটা আসলে সম্ভব না। তোমার আসলে এখানে গাধার খাটনি খাটা লাগবে। খাটনি দিতে পারবা ফার্স্ট পেপারেরটা পারবা, খাটনি দিতে পারবা না ফার্স্ট পেপারটা আসলে কিছু করার নেই, এখানে তোমার খাটনি দিতে বাধ্য তুমি। সার্কেল কনসেপ্ট বুঝে গেছো, সময় একটু বেশি লাগবে কম লাগবে মিলাই দিয়ে আসতে পারবা। কনিক্স কনসেপ্ট বুঝে গেছো, একজনের একটু কম সময় লাগছে তোমার একটু বেশি সময় লাগবে, মিলাই দিয়ে আসতে পারবা, কোনো ইস্যু নাই। সরলরেখা কনসেপ্ট বুঝছো, করে ফেলতে পারবা। ম্যাট্রিক্স তো এমনিই সহজ থাকে, খুব একটা বেশি কঠিন করে না। বাট এই জিনিসটা তুমি আসলে কনসেপ্ট বুঝে লাভ নাই। কনসেপ্ট তুমি কি বুঝবা, এখান থেকে সলভ করে এখানে আসতে হবে। জাস্ট এরকম ম্যাথও আছে যে সাইন 60, সাইন 60-র জায়গায় √3/2 লিখলে তোমার ম্যাথ মিলবে না। সাইন 60-র জায়গায় প্রশ্নে বলছিল a সমান 60 ডিগ্রি, সাইন 60-র জায়গায় তোমার সাইন a লিখতে হবে, তাহলে তোমার ম্যাথ মিলবে। তো এটা আসলে অন স্পট তুমি কত মাথায় খাটাবে, পরীক্ষার সময় তুমি কত মাথায় খাটাবে, এক মাথায় 1 ঘন্টায় কতবার খাটানো যায়। এই মাথায় তো মেমোরিতে যদি কিছু থাকে তাহলে ডিরেক্ট বসাই দিতে পারলে ভালো না? কেমিস্ট্রি যেরকম বসাচ্ছে অনেক কিছু ডিরেক্ট কমন পড়ে গেছে, কোন একটা নাম জিজ্ঞেস করছে, বায়োলজিতে কোন একটা নাম জিজ্ঞেস করছে, মুখস্থ কমন পড়ে গেছে, সে এক দুইটা প্রশ্ন ম্যাথ থেকে যদি কমন পড়ে যায় খারাপ তো না। অথবা টেকনিক যদি মুখস্থ থাকে বসাই দিলে মিলে গেল, ঠিক আছে। পরীক্ষার জন্য আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যাতে করে আমাদের পরীক্ষার হলে মাথা খাটানোর পার্টটা যতটুকু সম্ভব কমিয়ে নিয়ে আসা যায়। যদি পরীক্ষার প্রশ্ন আমরা কমন ফেলে দিতে পারি অথবা টেকনিক কমন পড়ে যায় বা সামহাও আমরা এটাকে মাথা খাটানোর জায়গায় বাইপাস করে মেমোরির মাধ্যমে এটা সলভ করে ফেলতে পারি, এটা অবশ্যই আমার জন্য বেটার। এটা অন্য আরে দুই একটা ক্রিটিক্যাল ম্যাথ সলভ করতে আমাকে সময় দিয়ে দিবে, যেটা আমি সলভ করতে পারবো পরীক্ষার, কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক কঠিন আসছে এবার। যদি খেয়াল করে থাকো কঠিন কোন সেন্সে সময় অনেক কম, কঠিন কোন সেন্সের প্রশ্নের জায়গা অনেক কম ছিল, অনেক দিক থেকেই তোমাদেরকে আসলে অনেক প্রেশার দেওয়া হয়েছে পরীক্ষার হলে। এত কিছু মিলায়ে তোমার যদি 5-6টা প্রশ্ন ডিরেক্ট দাগাই দিতে পারো খারাপ তো না, তাই না? 5-6টা দাগাই দিতে পারা মানে কি তুমি অনেকগুলো সময় বাঁচাইছো, যেগুলো আসলেই তোমার দুই একটা ম্যাথে দরকার ছিল, সেটা তুমি কাজে লাগাতে পারবা। বোঝা গেছে কিনা? সো এই হচ্ছে ব্যাপারটা। তো আমি মডিউলে চলে যাই এবার। ত্রিকোণমিতি বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গেছিলাম। সেকেন্ড পেপারটা আসলে ইজি, ফার্স্ট পেপারটা আমাদের একটু বুঝে শুনে করতে হবে। আর যেহেতু ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটরের বুদ্ধি করে আসলে লাভ নেই। সো যেভাবেই ক্যালকুলেটর ছাড়া মাথা কম খাটিয়ে জাস্ট একটু ট্রিক্স ফলো করে, মাথা খাটানো মানে কি মেমোরি দিয়ে মুখস্থ রাখতে হবে, কিছু ট্রিক্স দিয়ে করে ফেলতে হবে, দুইটা মিলে আমাদের ত্রিকোণমিতি পার করা লাগবে। এছাড়া এখানে আসলে সহজ বলতে কিছু না, এখানে সবই কঠিন, এটা বুঝে নেওয়া আগে থেকে। আসলে এটাতে মডিউল 4 আমাকে কি বলছে, দাঁড়া এটা সরাই দিই এখান থেকে। মডিউল 4 আমাকে বলছে আমরা কমপ্লেক্স নাম্বার এন্ড পলিনোমিয়াল, জটিল সংখ্যা এবং বহুপদী আমরা একসাথে পড়ে ফেলবো। এই দুইটা কিন্তু বীজগাণিতিক স্টাইলের দুটো চ্যাপ্টার, দুইটাই একদম একই একই স্টাইলের, কোনো জ্যামিতি নাই, কোনো ত্রিকোণমিতি নাই, ডিরেক্ট জাস্ট বীজগণিতের মতো জাস্ট মিলাবা। ঠিক আছে, তো এই দুইটা একসাথে পড়ে ফেলবো আমরা। যদিও কমপ্লেক্স নাম্বারের কিছু জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, ওটা আমরা কনিক পড়ার সময় আলাদাভাবে দেখে ফেলবো। আবার কনিকে কিছু প্রশ্ন ছিল না যে z1 - 8 প্লাস মডুলাস অফ z1 - +8 সমান 20 হলে এটা কিসের সমীকরণ? এটা কিন্তু জটিল সংখ্যার সাথে একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, তো আমরা তো মিলাই সেটাই পড়বো। এমন না যে আমি এটা পড়ার সময় এটা বলবো না, আমি এটা পড়ার সময় বলে যাবো, আবার এখানে সেটা মনে করো। সো তোমার পুরো সিলেবাসটাই আসলে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। তোমার ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতি লাগবে, তোমার সরল রেখায় ত্রিকোণমিতি লাগবে, সবকিছুতেই সবকিছু লাগবে। সো আমরা এগুলোর মধ্যে মার্চটা করে ফেলতে পারলেই অনেক কম সময়ে কাজ করে ফেলতে পারবো। গাধার মতো খালি যখন এটা পড়তেছি তখন শুধু এটাই পড়তেছি, ব্যাপারটা এরকম না। আমরা যখন ত্রিকোণমিতি পড়বো, ত্রিকোণমিতির সাথে কানেক্টেড সরল রেখার যে পার্টটা আছে সেটা আমরা দেখে নিব। যখন আমরা বৃত্ত পড়তেছি, বৃত্তের সাথে কানেক্টেড অন্য যে চ্যাপ্টারের কথাবার্তা আছে যেখানে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমরা দেখে ফেলবো, তাই না? তো এইভাবে মিলাই টেলাই করতে হবে। আবার ফিজিক্স পড়ার সময় ম্যাথের যেগুলো আসবে আমি তখন পড়াই ফেলবো, ম্যাথ পড়ার সময় ফিজিক্স যেগুলো আসবে আমি পড়াই ফেলবো। সো এইভাবে যদি তুমি মার্চ করে করে পড়তে পারো, যেটা হবে তুমি এক চ্যাপ্টার পড়ার সময় দেখবে কয়েক চ্যাপ্টার পড়ে গেছো। আর এটা সব থেকে ভালো জিনিস তোমাদের জন্য, কারণ হচ্ছে তোমরা কিন্তু অলরেডি পারো, এমন না যে তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার না, তোমাদের না বলতে হবে না যে এই টপিকটা কোথায় আছে। তোমরা পারো আর না পারো জানো একটা টপিক দেখলে এটা কোথায় আছে, তো তোমাদেরকে পড়ানো সব থেকে ইজি, তোমরাও নেওয়াটা সব থেকে ইজি আমার কাছ থেকে। কি বলছি বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সো এই দুটো আমরা একসাথে পড়বো। মডিউল 5 আছে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এই দুটোকে আলাদাভাবে রাখলাম মডিউলে। আর সবশেষে স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, যেখান থেকে প্রশ্ন আসলে আসলে আনসার করাটা ইজিয়ার ফর সিকিউ এমসিকিউ। এমসিকিউতে কিন্তু তোমাকে স্ট্যাটিক্স এর কঠিন কঠিন প্রশ্ন দিবে না, এমসিকিউতে তোমাকে কি দিবে, P × SI = Q × BC, এই টাইপের প্রশ্ন দিবে। পড়ছো না ওই যে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কি হয়? তো এইসব সিলি জিনিসপত্র যদি না পারো, জাস্ট তুমি কঠিনটা পারো না দেখো অনেকে কিন্তু এই কাজটা করছো,
কঠিনগুলো পারি না দেখে পুরো চ্যাপ্টার বাদ দিই, সেটা কিন্তু করা উচিত হয় না তোমাদের। তুমি যেটুকু পারার কথা সেটুকু পেরে যাও, যেগুলো পারার কথা না সেগুলো পাইরো না, সেগুলো দেখার দরকার নেই। বাট একটা জিনিস পারি না, আমি এখন সেমিকন্ডাক্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে সেটা বুঝি না দেখে এখন আমি কি ডোপিং করে বাদ দিয়ে দিব নাকি? আমি কি রেকটিফিকেশন করে বাদ দিয়ে দিব নাকি? আমি তো এটা বাদ দিব না। আমি সুইচিং বুঝি না, কারণ আমার বই আমাকে ঠিকমতো সুইচিং বুঝাই নাই। আমি এমপ্লিফিকেশন বুঝি নাই ট্রানজিস্টরের, কারণ আমার বই ঠিকমতো আমাকে বুঝাই নাই ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। সো এটার মানে এটা না যে আমি এখন পুরা কিছু না পড়ে চলে যাবো। আমার তো এনপিএন পারা উচিত, এনপিএন কোনটা পিএনপি কোনটা আমার বোঝা উচিত। আমার ডায়োড কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে, ডায়োড হিসেবে আমাদের রেকটিফায়ার হিসেবে কাজ করে, সেটা আমার বোঝা উচিত। আমার পি টাইপ ডোপিং কোন গ্রুপের মৌলের জন্য হয়, এন টাইপ ডোপিং কোন গ্রুপের মৌলের জন্য হয়, এটা আমার পারা উচিত। সো এটা হচ্ছে তোমার ব্যালেন্সিং এর ব্যাপারটা। তুমি একদম সব একটা পানি না দেখে পুরো চ্যাপ্টার বাদ, এটা কিন্তু ফাও কথা। আমি ফিজিক্যাল অপটিক্সে, মনে করো আমি ফিজিক্যাল অপটিক্সে অপবর্তন পারলাম না, তার মানে তো এটা না যে আমি এখন দ্বিচির পড়বো না। আমার পড়তে হবে, যেটুকু পারি আমি পড়ে যাবো। ঠিক আছে, এটা মোটেও করা উচিত না যে আমি একটা টপিক পারি না দেখে আমি চ্যাপ্টারে কিছু পারি না, এরকম কিছু আসলে না। তোমাকে, তোমার ভাগ্য খারাপ ভালো থাকে, তুমি দেখবে যেটা পড়ে গেছে সেটাই আসছে। অথবা তুমি ধরো এটমিক মডেলে, তুমি মনে করো এটমিক মডেলে তোমার ইলেকট্রনের কোন একটা কক্ষপথের ইলেকট্রনের ব্যাসার্ধের সূত্র তুমি মুখস্থ পারো না, অনেক কঠিন কঠিন সূত্র না ওগুলো, অনেক লম্বা লম্বা সূত্র, যেগুলো শর্টকাট আছে অবশ্যই, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² টাইপের কিছু একটা ছিল, তাই না? তো ওগুলো মনে করো তুমি পারো না, তাইলে কি তুমি এখন তেজস্ক্রিয়তা বাদ দিয়ে দিবা? এত চমৎকার চমৎকার সহজ সহজ মেথ ছিল না, n সমান n নট ইটি টু পাওয়ার মাইনাস ল্যামডা টি, এগুলো তুমি বাদ দিয়ে দিবা? বাদ দেওয়া উচিত না। So, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা পারো না দেখে পুরো জিনিসটাই পারো না, ব্যাপারটা এরকম না। ত্রিকোণমিতিতে হয়তো তুমি এক দুইটাতে আটকে যাও, তার মানে তো এটা না যে তুমি ত্রিভুজের গুণাবলীর সহজ মেথগুলো পারবা, ওগুলো তো পারা উচিত। ঠিক আছে, So, এই ব্যাপারগুলো মাথায় রাখবে। আর চ্যাপ্টারে সবকিছু পারতে হবে ব্যাপারটা ঠিক না, যেগুলো পারা উচিত সেগুলো ভালো করে পারো। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে লাইভের মধ্যে যে কি ব্যাচ চলতেছে, এটা আসলে জিএসটি সেকেন্ড টাইমের ব্যাচ চলতেছে, অফলাইন ক্লাসকে আমি অনলাইনে কনভার্ট করে ফেলছি আর কি। আমার যেহেতু সময়ের টানাটানি ছিল, আমি ভাবলাম রাতে আবার আলাদা করে অনলাইন ক্লাস নিব, সেটা তো দরকার নাই। আমি তো অফলাইনে ক্লাস নিচ্ছি, যে এনার্জি নিয়ে আমি অফলাইনে কথা বলতে পারি সেই এনার্জি তো আমার বাসায় থাকে না। আমি তো সিলেটি ভাষায়, শুদ্ধ ভাষায় বেশি কথা বললেও আবার কেমন কেমন জানি লাগে। এটা একটা রিয়েল ইস্যু, ঠিক আছে? সিলেটি হয়ে শুদ্ধ ভাষায় অন্য ভাষার, অন্য সিলেটিদের সাথে সামনে কথা বলা কিন্তু আসলে টাফ, বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের সাথে সামনে কথা বলা যায় না, কেমন জানি লাগে। সো মানে খুব বেশি আওয়াজ করা যায় না, এনার্জিটা আসলে অফলাইনে যেভাবে দেখা যায়, এখন যে এনার্জি নিয়ে কথা বলতেছি অনলাইনে সেটা হয় না। জাস্ট এক রুমে বসে আমি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, কেউ নাই, ওটাতে আসলে এনার্জি থাকে না। সো আমি চিন্তা করলাম অফলাইনটা যদি আমি অনলাইনে নিয়ে নিতে পারি, আমার তো এখন ব্রডব্যান্ড কানেকশন আমি নিয়ে নিছি, পুরো সেট আপটাকে আমি অনলাইনে নিতে পারতেছি, ট্রাই করে দেখি কি হয়। এই মডেলটা যদি কাজ করে ব্যাপারটা ভালো, কারণ সেম এনার্জি দিয়ে আমি অফলাইন অনলাইন দুইটা কভার করে ফেলতে পারলাম। এবং এখানে সুবিধা যেটা সেটা হচ্ছে, এমন ধরো সিচুয়েশন আসলো যখন আমাদের সপ্তাহে 6টা ক্লাস নিতে হবে, তখন তোমাদের তো আমি সপ্তাহে 6 দিন আসতে বলবো না। তখন আমি কি করবো, 3 দিন আসো, 3 দিন অনলাইনে ক্লাস করে ফেলো, সেই 3 দিন আমি অনলাইনের এনার্জি দিয়ে তোমাদের পড়াই ফেললাম অফলাইনে ক্লাসটা, তাহলে আসা যাওয়ার যে সমস্যা, এটা কিন্তু একটা রিয়েল ইস্যু। সিলেটে এই ইস্যুটা আসলে তেমন কোনো ব্যাপার না। তোমরা অনেকেই সিলেটে থাকো, বাট ভাব ধরো ঢাকার মতো, এটা আসলে একটা খারাপ জিনিস। একজন আমার ওই দিন বলতেছে যে আপনার এখানে আসতে যেতে আমার 40 মিনিট সময় চলে যায়, আমি তাইলে অনলাইনে ক্লাস করি। চিন্তা করছো, 40 মিনিট সময় তো আসতে যেতে লাগে, এটার জন্য সে অফলাইনে আসতেছে অনলাইনে আসতে যাচ্ছে। এটা তো সিলেট, সিলেটে তো 20 মিনিট, এটা তো সিম্পল না। স্যারের পাশে আসতে যাইতে 20 মিনিট 20 মিনিট লাগে, এটা কি সে নিতে পারে না? এটা ঢাকা না। ঢাকায় গেলে ঠিক আছে, অন্য হিসাব। এখন তোমরা যদি ঢাকার হিসাব দিয়ে সিলেটকে ভাবো তাহলে তো সমস্যা, তাই না? ঢাকায় ধরো জামে পড়লে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, সিলেট তো এরকম না। ঠিক আছে, তো সিলেটের হিসাব ঢাকা দিয়ে করে লাভ নাই। সিলেট সিলেটের মতো থাকুক, সিলেট এখনো অনেক ইজি, ইজি টু ট্রান্সপোর্ট জায়গা আছে, তুমি ইজিলি আসতে যেতে পারবা। সো আমার মনে হয় না খুব বড় একটা ইস্যু হবে। স্টিল যারা সিলেটে আমার থেকে অনেক দূরে থাকে, ধরো আমার বাসাতে হাওয়াপাড়া, এখানে হাওয়াপাড়ায় ক্লাস দিব মূলত, যাদের বাসা মনে করে একদম ওই বাস স্ট্যান্ডের ওইদিকে কুমারপাড়া, ওদিক থেকে আসতে কিন্তু আসলে সময় লাগবে, তাদের জন্য অনলাইন ঠিক আছে। বাট যারা আশপাশে আসো, লামাবাজার আসো, জিন্দাবাজার আসো, নাইরপুল আসো, উপশহর থাকো, তাদের জন্য আসতে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হওয়ার কথা। আর অফলাইন ক্লাসে তুমি যে এনার্জিটা আমার থেকে পাবা, আমি যেরকম এনার্জি নিয়ে কথা বলতে পারতেছি, অফলাইনে তুমি আমার থেকে যা পাবা সেটা তুমি অনলাইনে অবশ্যই পাবা না। আমি এক রুমের মধ্যে বসে, আমার এনার্জি কম, তো সেই এনার্জি তুমি আসলে ই করতে পারবে না। সো আমার মনে হয় অফলাইনে ক্লাস করাটা তোমার জন্য বেটার। আর যখন দরকার পড়বে আমার ক্লাস বেশি বেশি নেওয়া, কারণ স্বাভাবিকভাবেই সিলেবাস তো বড় অনেক, যদি আমি কভার করতে চাই সময়ের মধ্যে, সময় আসবে এমন যখন আমাদের সপ্তাহে 6টা ক্লাসই করতে হবে, তো 3 দিন অনলাইনে ক্লাস করো, 3 দিন অফলাইনে ক্লাস করো, সেই অপশন তো আছেই। বুঝতে পারছো কিনা? গতবারে কিন্তু সেম স্টাইলে চালাইছিলাম, অফলাইন অনলাইন মিক্স করে চালাইছিলাম। সো এইটা না করতে পারলে আসলে তুমি কোপ আপ করতে পারবে না, কারণ সবগুলোতে ইস্যু আছে। অফলাইনে একটা ইস্যু আছে, আসা যাওয়ার সময় নষ্ট, সময় একটু বেশি লাগে স্বাভাবিকভাবেই। অনলাইনে ইস্যু আছে,
ওই যে কানেকশনটা থাকে না, তাই না? সো অফলাইন অনলাইন মিক্স করে ফেললে যেটা হয়, সো তোমার কানেকশনের ঝামেলাও চলে গেল, আর সময় নষ্টের ঝামেলাটাও কিছু ক্লাস অনলাইনে করে ফেলা সেটা চলে গেল। বোঝা গেছে কিনা কি বলছো? সো এই ব্যাপারটা মাথায় রাখবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমি কোর্সটা কিভাবে চালাবো একটু বলি। আমি মডিউল মডিউল ওয়াইজ তোমাদের সিলেবাস শেষ করবো। যেমন ধরো আমি ফিজিক্সটা আবার খুলে ফেলি এখান থেকে, ফিজিক্সটা খুলে ফেলি। ফিজিক্সটা এখানে ম্যাথ ছিল, হ্যাঁ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ফিজিক্সের একটা মডিউল শেষ করব, দেন ম্যাথের একটা মডিউল শেষ করব, ফিজিক্সের একটা মডিউল শেষ করব, দেন ম্যাথের একটা মডিউল শেষ করবো। এবার ফিজিক্স ম্যাথ মিক্স করে, ধরো এক সপ্তাহ আমি ফিজিক্স পড়াবো, আর এক সপ্তাহে ম্যাথ পড়াবো, এক সপ্তাহ ফিজিক্স, এক সপ্তাহে এরকম ভাবে সপ্তাহে 3টা করে ক্লাস। আজকে কি বার ছিল? শনিবার, তাহলে শনি সোম বুধ তোমাদের ক্লাস টাইম থাকবে মোস্ট প্রবাবলি তোমাদের ক্লাস টাইম থাকবে শনি সোম বুধ 12টা থেকে 1:30 এই পর্যন্ত। আর যদি দরকার লাগে তাহলে 12টা থেকে 1:30 নামাজ পড়ে আসবো। নামাজ তো মসজিদের কাছেই আছে, এই যে মসজিদ, এখানে হাওয়া পাড়া মসজিদ। নামাজ পড়ে এসে আবার আরেক সেশন শুরু করে দিব, সেটা 2:30 পর্যন্ত চালাবো। মানে ধরে রাখতে পারো 12টা থেকে 2:30 পর্যন্ত ক্লাস, মাঝখানে নামাজের ব্রেকটা থাকবে। যার হালকা পাতলা কিছু কেক টেক খাওয়ার কথা খেয়ে ফেলতে আসতে পারবা, আশপাশ দোকান থাকে। বোঝা গেছে কিনা? সো এই জিনিসটা তুমি কিন্তু অফলাইনে পাচ্ছ, যে আমি মাঝখানে রিয়েল ব্রেক দিচ্ছি। এমন না যে আমার ব্রেক লাগবে আমি চলে যাচ্ছি, তোমার ব্রেক লাগবে তুমি আমার সাথে চলে যাচ্ছ। ঠিক আছে, এই এই হচ্ছে কথা। সো এই ব্যাপারগুলো বুঝাইতে পারছি। সো আমরা এক সপ্তাহ পড়বো ফিজিক্স, কারণ এটা আরেকটা আরেকটা টেকনিক আমি মনে করি সেটা কার্যকর। আমি অনেক স্টুডেন্ট, আমি আমার পার্সোনাল লাইফে যেটা ফলো করছি, আমি স্টুডেন্টদেরকেও বলছি এটা ফলো করতে। বাট এক একজনের এক এক রকম মডেল কাজ করে, সবার ক্ষেত্রে মডেল সেম কাজ করে না। কেউ দেখা যায় একদিনে সব পড়তে পছন্দ করে, কেউ দেখা যায় একটা সাবজেক্ট টানা কয়েকদিন পড়লো, আর একটা সাবজেক্ট টানা, অন্য আরেকটা সাবজেক্ট টানা কয়েকদিন পড়লো। আমার কাছে ওইটা বেটার মনে হয়, কারণ আমি যখন ফিজিক্স পড়বো আমি ফিজিক্সে ঢুকে যাবো একদম। আমি এক সপ্তাহ টানা ফিজিক্স পড়তেছি, এটা খুবই ভালো একটা জিনিসের ডিপে ঢুকে। ডিপে মানে এমন না যে তুমি এখন ফিজিক্সের কনসেপচুয়াল ডিপে চলে যাবে, তুমি ওই সাবজেক্ট তোমার জিএসটি প্রিপারেশনের জন্য যা দরকার সেটা আর কি। ধরো তুমি ভেক্টর পড়লা, ভেক্টরের স্ট্রাকচারের প্রশ্ন সলভ করলা, দেন উদ্ভাসের কনসেপ্ট বুক সলভ করলা, দেন আমি অ্যাসাইনমেন্ট যদি দেই সেগুলো সলভ করলা, তাই না? স্ট্রাকচারের বইয়ের চ্যাপ্টারের পিছনের এক্সারসাইজ গুলো সলভ করলা, এমসিকিউ সলভ করলা, সময় ধরে সলভ করলা। তো তুমি যখন মনে হবে যে আজকে আমার ফিজিক্সও পড়তে হবে, ম্যাথও পড়তে হবে, তাহলে কিন্তু একটা এক্সট্রা একটা পিছুটান কাজ করে। আর পিছুটান তোমাকে আসলে এফিসিয়েন্সি কমাই দিবে, যে আমার আর কি ফিজিক্স পড়ে ম্যাথও পড়তে হবে, এটা একটা ঝামেলা, তাই না? আবার যদি সাথে কেমিস্ট্রি এড হয় আরো বড় ঝামেলা। তা আমি যে মডেলটা আমার সময় ফলো করছিলাম, আমার এইচএসসি সময় অথবা আমার এডমিশনের সময়, আমি টানা এক সপ্তাহ ফিজিক্স পড়ছি, টানা এক সপ্তাহ কেমিস্ট্রি পড়ছি। আর যখন আমার কেমিস্ট্রির অবস্থা খুব খারাপ ছিল, সবাই জানো কেমিস্ট্রি আমার খুব খারাপ অবস্থা, তো কেমিস্ট্রি আমি দেখা গেছে টানা 14 দিন পড়ছি কেমিস্ট্রি খালি। হ্যাঁ, কেমিস্ট্রির ফাঁক করে যখন কেমিস্ট্রি পড়তে 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 একদম অবস্থা খারাপ, তখন মাঝখানে 1-2টা ম্যাথ করে ফেলছি। সেটা হচ্ছে কেমিস্ট্রির ফাঁক করে ম্যাথ, যেমনটা একটা টিভি প্রোগ্রামের মাঝখানে মাঝখানে অ্যাড দেয়। আমি এরকম ভাবে আমার এক সপ্তাহ কেমিস্ট্রি, মাঝখানে মাঝখানে ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি, যা রিল্যাক্সেশনের জন্য। কি বলছি বুঝতে পারছো? তো এটা আমার কাছে বেটার মডেল মনে হয়, আমি এটাই ক্লাসে ফলো করি। যেমন ধরো আমি এইচএসসি 24 ব্যাচের রিভাইস ব্যাচ চালাচ্ছি, ওদেরকে সেমিস্টারে কাজ নিচ্ছি, যে এক সপ্তাহ ফিজিক্স মডিউল শেষ করলাম একটা, আর এক সপ্তাহ ম্যাথ মডিউল শেষ করলাম আর একটা, ওদের সিলেবাস প্রায় কমপ্লিট। এইভাবেই ওদের চালাই দিছি আমি। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখবা। আমার কথা, আমার হিসাবে আমি বলি, ধরো আমি যদি এখন প্ল্যান করি যে আজকে 3 ঘন্টা ক্লাস, আমি আজকে 1.5 ঘন্টা ফিজিক্স নিবো, 1.5 ঘন্টা ম্যাথ নিবো, ক্লাসটা খুব ভালো হবে না, খুব খারাপ হবে। কারণ দেখা যাবে যে আমি ফিজিক্সের একটা টপিক আরেকটু কয়েকটা পড়াতে পারলে ভালোই তো মনে হচ্ছে, বা 1.5 ঘন্টা হয়ে যায় আমি আর পড়াতে পারছি না। বা আমার যদি এখন খালি ফিজিক্স থাকে, আমি কিন্তু চাইলে 1.5 ঘন্টা ক্লাসকে 2 ঘন্টা নিতে পারি, 3 ঘন্টা নিতে পারি, আমার কিন্তু কোনো পিছুটান নাই। এই ব্যাপারে তোমার বাসায় পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। একদিন পড়বা পুরা ফিজিক্স, একদিন পড়বা পুরা ম্যাথ, এইভাবে। আমি যদি সপ্তাহ দিয়ে পড়ি, আমরা এক সপ্তাহ পড়বো পুরা ফিজিক্স, এই যে মডিউল 1 শেষ করে ফেললাম, পরের সপ্তাহে পড়বো আমরা ম্যাথের মডিউল 1, এই যে এইভাবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস, স্টেট লাইন শেষ হয়ে গেল। তো এইভাবে যদি আমরা পড়তে পারি, আমি আশা করতেছি তোমাদের সিলেবাস অক্টোবরের মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো। অক্টোবর কম বেশি কিছুটা থাকতে পারে, মাঝখানে তো কিছু ঝামেলা আসতেই পারে, বন্যা চলে আসে সিলেটে আবার, বর্ষাকাল, তাহলে তো কিছু ব্রেক যাবেই স্বাভাবিকভাবেই। সো আমি ধরে নিচ্ছি তোমাদের সিলেবাস অক্টোবরের মধ্যে শেষ। আবার তোমাদের অক্টোবরের মধ্যে শেষ সেকেন্ড টাইম ব্যাচের সিলেবাস শেষ। বাট আমি তো তোমাদের বলছি তুমি একদম শেষ ওই পরের জিএসটি পর্যন্ত পাবা, সেটা আমি আবার চালু করব। 24 ব্যাচের যখন আবার এডমিশন ব্যাচ, ওদের যখন জিএসটি লঞ্চ করব, তখন আবার তুমি ঢুকে যাবে সেম কোর্স ফিতে। তোমরা এই এনরোল করছো না, তোমাদের চলবে হচ্ছে, তোমাদের সাবস্ক্রিপশন হচ্ছে ধরে নাও একদম পরের জিএসটি পর্যন্ত, সামনে যে জিএসটি আছে সেটা পর্যন্ত। বাট তোমাদের কোর্স আমি প্ল্যান করতেছি অক্টোবরের মধ্যে শেষ করে ফেলতে। কিছু কম বেশি এরর যদি আমরা হিসাব থেকে বাদ দিই, অক্টোবরের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো তোমাদের সিলেবাস। দেন আবার যখন 24 ব্যাচ স্টার্ট করবো, তখন আবার পরীক্ষা টরীক্ষা যা যা আছে, তখন তো তুমি ফুললি প্রিপেয়ার। আমার মনে হয় একটা জিনিস তুমি একটু খেয়াল করবা,
ফুল প্রিপারেশন ছাড়া আসলে পরীক্ষা দেওয়াটাও আসলে কনফিডেন্সের জন্য একটা সমস্যা। মানে তুমি যদি দেখা যায় যে পারো না কিছু, খালি পরীক্ষা দিতে আসো, তাহলে কিন্তু তুমি দেখা যাবে যে মানে ইনসাইড থেকে একটা মারা খাচ্ছ, নিজে নিজেকে দেখা যাচ্ছে যে আসলে নিতে পারতেছো না। যে পানি না কিছু পরীক্ষা দিয়ে যাচ্ছি, এটা আরেক সমস্যা না? তো এক একজন এক একভাবে তোমাদেরকে বলে। বাট আমার মনে হয় ব্যাপারটা হচ্ছে এরকম যে একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া শুরু করা উচিত, একটু বেসিকটা থাকা উচিত। ঠিক আছে। আর এখানে একটা কথা, আহ, অনেক অনেক ভাবে বলে, মানে কেউ কেউ বলে লার্ন অন দা গো, কেউ বলে লার্ন করে দেন যাওয়া শুরু করো। এটা ব্যাপারটা অনেকটা এরকম। একটা এক্সাম্পল এক বড় ভাই বলছিল যে তুমি বাঁশ দিয়ে বিল্ডিং বানানোর পরে জানলা যে রড নামক একটা জিনিস ছিল, তখন তো তুমি কষ্ট পাবা। সো লিস্ট কিছুটা নলেজ থাকা উচিত যে রড নামে জিনিস ছিল, আমি এখন রড দিয়ে ব্যবসা বানাবো। বাঁশ দিয়ে বানাই বসে পুরো বিল্ডিং, পরে জানছো রড নামে একটা জিনিস ছিল, তুমি জানতেই না আগে রড যে ছিল। সেটা একটা কথা, যে তুমি একটা বেসিক প্রিপারেশন নাও আগে শুরু করো। ঠিক আছে। পরীক্ষা দেওয়ার ব্যাপারটা ওই যে ওই মুডে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, একটা বেসিক তৈরি করো, দেন শুরু করতে পারবা। ঠিক আছে। তা আমি আমার কথাবার্তা বোঝাইতে পারছি কিনা, কিভাবে আমরা পড়বো, আশা করি বুঝতে পারছি। এখন আমি এটা বলি যে তোমাদের আমি কিভাবে শুরু করবো। ঠিক আছে। আমি ওই যে বললাম 1 সপ্তাহ পুরো ফিজিক্স পড়াবো। এখন আমি ধরে নিচ্ছি এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টই আছো। আহ, কেউ হয়তো কিচ্ছু পারো না, এটা আসলে এখানে এই মুহূর্তে মনে হয় না পসিবল। কেউ কিচ্ছু পারো না, এই অবস্থা দিয়ে কেউ এখন আসার কথাই না। ঠিক আছে। সো কিছুটা পারো। ঠিক আছে, ওটা ধরে নিয়ে আমি তোমাদের পড়াবো। আর আমার যতটুকু বিশ্বাস, আমার তো অভিজ্ঞতা আছে পড়ায় পড়ায় স্টুডেন্ট দেখে, আমি জানি কেউ কিছু পারি না বলেও কিন্তু অনেক কিছু পারে। এটা হচ্ছে কথা। ঠিক আছে। সো ওইভাবেই পড়াবো। আর যতটুকু দরকার তোমার জিএসটির জন্য, তার থেকে একটু বেশি করেই পড়াবো, যাতে করে প্রশ্ন কঠিন তো আসতেই পারে, প্রশ্ন করে ফেললে কঠিন। আর সামনে আবার শুরু হচ্ছে একক ভর্তি পরীক্ষা, সেটার জন্য তো প্রস্তুতি রাখা উচিত। আর জিএসটির প্রশ্ন কিন্তু কঠিন মোটে, সহজ মোটেই ছিল না, কঠিনই ছিল। তো তুমি আসলে জাস্ট নিজেকে খুশি করার জন্য বা তোমাদেরকে খুশি করার জন্য যদি বলা হয় প্রশ্ন সহজ আসবে, সেটা আসলে সত্য কথা না। আর মেইন কথা হচ্ছে, তোমার যদি ফাউন্ডেশনটা শক্ত না থাকে, তুমি আসলে সহজ হোক আর কঠিন হোক, তুমি কিন্তু পরীক্ষায় ধরা খেয়েই যাবে। একটু নিজেকে শক্তিশালী করে তারপর দেওয়া দরকার। তো সেই জন্য একটু ভালো মতো প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে। ভালো মতো প্রিপারেশন মানে একটু কঠিন কঠিন প্রবলেম সলভ করবো ক্লাসে। এমন না যে আমি একদম তোমাকে দুধ ভাত মার্কের প্রশ্ন সলভ করে করে দিব, তোমার মনে হবে এখানে আয়সা না আয়সা পার্থক্য থাকলো না। বাট তোমার আসলে বুঝতে হবে একটা সার্টেন লেভেলের প্রবলেম তুমি যদি সলভ না করো, তোমার আসলে সহজগুলা পারার মতো ক্যাপাবিলিটি থাকবে না। তো একটু আমরা উপর থেকে যাব। ঠিক আছে। সহজ থেকে কঠিন আমরা সলভ করবো। ঠিক আছে। কারণ সামনে তো পরীক্ষা, তোমরা তো শুধুমাত্র জিএসটি তে দিবে এরকম না। সেকেন্ড টাইম যদি দিয়ে থাকো, জিএসটি তে দিচ্ছ, আবার সামনে যদি মেডিকেলে দিয়ে থাকো, মেডিকেল যদি দিয়ে থাকো, সেক্ষেত্রে তো তোমার ফিজিক্স তো আবার থ্রোলি পড়তেই হচ্ছে। মেডিকেলে তো ফিজিক্সের প্রশ্ন কিরকম আসে, প্রপার্টি ওয়ালা কিছু প্রশ্ন থাকে যে ওটা ওটা কোনটা সত্য, এইসব কথাবার্তা। তো হালকা পাতলা তো ফিজিক্সের নলেজ তোমার থাকা দরকারই। তো ফিজিক্স পড়তে গিয়ে যদি ওই নলেজগুলো শেখা হয়ে যায়, মুখস্থ তো করতে হচ্ছে না শর্ত দিয়ে, তোমার ছন্দ দিয়ে, তুমি যে ডিরেক্ট ফিজিক্সটাই বুঝো, তাই তোমার তো মেডিকেলের প্রশ্ন না পারার কোনো কারণ নেই। বললো নিচে কোনটা ভেক্টর রাশি, তাই না? বললো নিচে কোনটা ভেক্টর রাশি, বললো স্ট্রেস অথবা পীড়ন স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, এইসব নিয়ে কথাবার্তা বললো। স্ট্রেস পীড়ন নাকি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি, আবার বলো চাপ স্কেলার নাকি ভেক্টর, এইসব কথাবার্তা। তো এগুলো কিন্তু তোমার কনসেপ্ট থাকে, তুমি এমনি পারার কথা, ছন্দ দিয়ে মুখস্থ করার কিছু নাই। আর কত কটা ছন্দ মুখস্থ করবে, এর থেকে তো ফিজিক্স পড়ে ফেলে ভালো। তাই না? এই হচ্ছে কথা। আম, তাইলে তোমাদেরকে আমি একটা ডেমো দেখাই, তাহলে তোমাদেরকে বুঝতে পারবা যে এখানে টেকনিকের ইম্পর্টেন্স কতটুকু। কনসেপ্ট আমরা বুঝবো, টেকনিকের ইম্পর্টেন্সটা একটু বোঝার চেষ্টা করবো, যে তোমার অবজারভেশন স্কিলটা কতটুকু তোমার জন্য ভাইটাল। যে একটা পরীক্ষায় একটা প্রশ্ন তুমি সলভ করতে বসছো, তুমিও পারছো, তোমার বন্ধুও পারছে, বা দুইজনের পার্থক্য একটু খেয়াল করবা। একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আইডিয়া হবে কি হতে পারে এখানে। ধর আমি বললাম একটা, আহ, আমি দিলাম এখানে একটা বৃত্ত। ঠিক আছে। এই বৃত্তের মনে করে এটা হচ্ছে কেন্দ্র, এই বৃত্তের মনে করে এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র তো এটা হবে। এখান থেকে দুইটা তিনটা ভেক্টর কাজ করতেছে। ধরো বললাম আমি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। এই দুইটা পরস্পর লম্ব ভাবে আছে। এবং এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর আছে। তো আমি এগুলো নাম দিয়ে দিই। এটাকে বললাম কেন্দ্র ও, ও এ একটা ভেক্টর, ও সি একটা, ও বি একটা ভেক্টর, এবং ও সি একটা ভেক্টর, যেখানে তোমাকে বলা আছে ও এ এবং ও বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে। আমি বললাম এখানে ও এ ভেক্টর এন্ড ও বি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এরা পরস্পর লম্বভাবে আছে। এন্ড ও সি আছে 45 ডিগ্রি কোণে, যেখানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, যেখানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তোমার মনে হতে পারে এই প্রশ্ন জিএসটি তে কেন আসবে। আমার কথা হচ্ছে, তুমি যদি এই প্রশ্ন সলভ করতে পারো, তার মানে হচ্ছে তুমি ভেক্টর বুঝো, তার মানে হচ্ছে সহজগুলো আসলে তুমি পারো। তুমি ভেক্টর বুঝো কি বুঝো না, বা তুমি অবজারভেশনটা ঠিক আছে কি নাই, সেটা বোঝার জন্য হলে তোমার এই প্রশ্নগুলো সলভ করতে পারা উচিত। এখন এটা চিন্তা করে দেখো তো এই প্রশ্ন আমি কিভাবে সলভ করবো। বৃত্তের ব্যাসার্ধ বলা আছে আর,
এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি বরাবর ভেক্টর আছে, এই যে ওএ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর, তোমাকে বলা হলো লব্ধি নির্ণয় করো, বা তোমাকে জিজ্ঞেস করলো অপশনের মধ্যে নিচের কোনটি লব্ধির মান। অনেকগুলো চারটা অপশন থাকবে, চারটা অপশনের মধ্যে কোনটা দাগাবা, তো লব্ধি সমান কত সেটাই জিজ্ঞেস করলাম। কি করতে করা যায় একটু বলো তো। হ্যাঁ, দেন দেন তারপরে √ ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার করলাম, দেন প্লাস এই যে ওসি আছে না, তিনটা ভেক্টর ব্রো। এই যে ও এ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর, ওসি কে আমি লব্ধি বলতেছি না তো, ওসি আরেকটা ভেক্টর, টোটাল তিনটা ভেক্টর এখানে কাজ করতেছে। প্রশ্ন করছে লব্ধি কত। তো তোমাদের মাথায় প্রথমে যেটা আসতে পারে, যেটা আমি ইন জেনারেল বলে রাখি, যখনই ভেক্টর দুইটার থেকে বেশি, বাইরে আছে এটা তো ক্লাস না, মাথায় রেখে আছে কিন্তু আমাদের ওরিয়েন্টেশন, জাস্ট আমি তোমাদের ডেমো দেখাচ্ছি কিছু, যে কি ম্যাটার করে কি ম্যাটার করে না। সো ও একটা ভেক্টর, ওসি একটা ভেক্টর, ওবি একটা ভেক্টর, তিনটাই ও বিন্দুতে কাজ করতেছে, তাই না? প্রথম কথা, এই সবগুলা ভেক্টরের মান যে সমান তাতে কোনো সন্দেহ আছে কিনা? মান যে সমান, কারণ ব্যাসার্ধ সবগুলা, আমরা তো ভেক্টরটা প্রকাশ করি ওই রেখার দৈর্ঘ্য দ্বারা, যেহেতু এটা অবভিয়াস যে এখানে রেখার দৈর্ঘ্য সবগুলারই হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে অল অফ দেয়ার ভ্যালুস আর সেম। যদি মান সমান হয় তাহলে মান নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, মান নিয়ে আমরা নিশ্চিন্ত থাকলাম। এখন ভেক্টর আছে তিনটা। সাধারণত আমরা যেটা কথা বলি যে ভেক্টর যদি থাকে দুইটা, ডিরেক্ট অ্যাপ্লাই প্যারালেলোগ্রাম থিওরেম, সামঞ্জস্য অ্যাপ্লাই করে দাও, লব্ধি বের করো, লব্ধি কোণ বের করে ফেলো। ভেক্টর যখন তিনটা তখন আমরা কি করি দেখো, ভেক্টর যখন তিনটা তখন ঝামেলা হচ্ছে, যদি সামান্তরিক অ্যাপ্লাই করতে যাই তখন ভেক্টর কয়টা আছে? তিনটা। দুইটা দুইটা করে তো কাজ করা ছাড়া উপায় নাই, সামান্তরিক তো একসাথে তোমাকে দুইটা নিয়ে কাজ করতে বলবে। তো তুমি যদি এখন ও এ এবং ও বি এর লব্ধি বের করো, বুঝছো না? দেন ওসির সাথে ধরো আমি বললাম তোমাকে ও এ এবং ওসির সাথে লব্ধি বের করো, ও এ এবং ওসির লব্ধি বের হলে কিছু একটা, তার সাথে আবার ওবি এর লব্ধি বের করবে, সেটা ঝামেলা না? ইন জেনারেল আমরা যেটা বলে থাকি যে যখন ভেক্টর থাকবে দুইটার বেশি তখন অ্যাপ্লাই করবা উপাংশ পদ্ধতি, আই কেপ জে কেপ অথবা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে কাজ করো, রেজলিউশন থিওরেম। ঠিক আছে, তো অনেকেই এই ম্যাথটা ওই জেনারেল কথা শুনে ওই জেনারেল মেথডে করা শুরু করে, যে এগুলাকে সে উপাংশে ভাঙে, উপাংশে ভেঙে আই কেপ জে কেপ দিয়ে করে, অথবা লম্বাংশ উপপাদ্য, যার যেভাবেই কমফোর্টেবল সেভাবে করে ফেলে। বাট একটু খেয়াল করবে এই জিনিসটা, ওইভাবে করতে গেলে তোমাকে তো অনেক সময় লাগবে। রাদার এখানে একটু খেয়াল করবা, ও এ ভেক্টরের মান কত আর না, ওবি ভেক্টরের মান কত আর না, মান তো সমান। দুইটা ভেক্টর যদি মান সমান থাকে তাদের লব্ধি কোন দিক দিয়ে যায়? মাঝখান দিয়ে যায়। ও এ এবং ওবি এর মধ্যবর্তী কোণ কত? ও এ এবং ওবির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধি কোন দিকে যাবে? 45 ডিগ্রি কোণে যাবে। তাহলে ও এ এবং ওবি এর লব্ধি যদি 45 ডিগ্রি কোণে যায়, এবং সেটাই তো আমাদের টেম্পোরারি লব্ধি, যেটার সাথে আমি আমার ওসির লব্ধি নিব, এখানে কি সামহাও আমার ওসির সাথে আমার ও এ ওবির লব্ধি মিলে গেছে না? তাহলে আমরা যদি বলি এখন এটা এটা কোন দিকে আছে? একই দিকে আছে। তাহলে ও এ এবং ওবির লব্ধিটা কত? √r² + r², না 2r², তাহলে কি হবে? r√2। এটা হচ্ছে আমার টেম্পোরারি লব্ধি ও এ এবং ওবির। তার সাথে আমি কার লব্ধি নিব? ওসি একটা। ওসির মান কত? ওসির মান কত? আর তাহলে ও এ এবং ওবির লব্ধি যেদিকে r√2, ওসি কে একই দিকে না? দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে লব্ধি কত? দুইটার যোগফল r√2 + r, তাহলে তুমি r কমন নাও, √2 + 1। এটা কিন্তু তুমি দেখেই দাগাই ফেলতে পারবা যদি তোমার এই কনসেপ্টটা থাকে। বাড়িতে আমি খেয়াল করবে, এখানে তোমাকে স্যার প্রশ্নটা দিবেই এইভাবে করতে পারার জন্য। যদি স্যার চাইতো, স্যার যদি এটা করতে পারতো, ওসি কে দিতে পারতো 60 ডিগ্রি কোণে, তখন সেটা জিএসটি প্রশ্ন থাকতো না, তখন সেটা হয়ে যেত তোমার ডিউ রিটেনের প্রশ্ন, অথবা বুয়েটের ইঞ্জিনিয়ারিং এর রিটেনের প্রশ্ন, অথবা এটা হয়ে যেত তোমার সিকিউরিটির এমসিকিউ প্রশ্ন, যেখানে সময় একটু বেশি থাকে। যখনই 60 ডিগ্রি তখন এটা আর তোমার এই মেথডে করার সুযোগ নাই। সেটার জন্য তো আমরা বলছি যখন ভেক্টর তিনটা, তখন সামান্তরিক সূত্র ইজ নট এ গুড চয়েস, ইট ইজ এ ব্যাড চয়েস, ওয়ার্স চয়েস বলা যায় এটাকে। কিন্তু এখানে সামহাউ সিচুয়েশনটাই এমন যে সামহাউ খাপে খাপ মিলে গেছে, দুইটার লব্ধি অটোমেটিক্যালি 3 নাম্বারটার সাথে মিলে গেছে। এটা তো সবসময় কেস না। আমি যদি বলি ওসি ভেক্টরটা 60 ডিগ্রি কোণে আছে, অথবা ওসি ভেক্টরটা 30 ডিগ্রি কোণে আছে, তাহলে তো আর ও এ ওবির লব্ধিটা এটার সাথে মিলবে না, তখন তো আবার দুইবারে কাজ করতে হবে না, দুইবার সামান্তরিক অ্যাপ্লাই করতে হবে, যে এটা এখানে করা লাগতেছে না। তো এই যে এটা তোমার অবজারভেশন, তুমি ধরেই বুঝে গেছো এটাকে সামান্তরিক সূত্র দিয়ে করাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এটা এই যে ধরেই দেখেই বুঝে গেছে, এটা কই থেকে আসবে? প্র্যাকটিস থেকে আসবে। তোমার অবজারভেশন স্কিলটা যত ডেভেলপ করবা, এটা ডিপেন্ড করে কার উপর? প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস করতে থাকবা এবং ইজিয়েস্ট ওয়ে খুঁজবা। মাথায় রাখবা, তোমার ব্রেন কিন্তু সবসময় ইজিয়েস্ট ওয়েটাই খুঁজে বের করতে চায়, তুমি তাকে হেল্প করবে একটু, ইজিয়েস্ট ওয়েটা খুঁজে বের করতে হেল্প করবা। দেখবা ইভেনচুয়ালি পরীক্ষা আসতে আসতে প্রত্যেকটা ম্যাথের অনেক ইজি ইজি সলিউশন তুমি পেয়ে গেছো। বোঝা গেছে কি বলছি? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সিচুয়েশন থাকে। আরেকটা এক্সাম্পল দিই, খুব সহজ এক্সাম্পল, ভেক্টর দিয়ে দিচ্ছি, সহজ সহজের বেশি যাচ্ছি না, কঠিন কিছুতে যাচ্ছি না, সহজ যেগুলো তোমরা সবাই পারার কথা সেগুলো থেকে দিচ্ছি প্রশ্ন, খেয়াল করবে ভালো করে একটু। আমি বললাম তোমাদেরকে, মনে করো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস,
এটা হচ্ছে মনে করে আমি বললাম ওয়াই এক্সিস। আমি বললাম তিনটা ভেক্টর এখানে কাজ করতেছে, বললাম একটা ভেক্টর হচ্ছে এদিকে কাজ, কালারটা চেঞ্জ করে দিই একটু দাঁড়াও। আমি বললাম একটা ভেক্টর হচ্ছে এদিকে কাজ করতেছে, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, আর আরেকটা ভেক্টর কাজ করতেছে এইদিকে 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবং নাম দিয়ে দিই সবগুলোর। এটাকে বললাম আমি ও এ, এটাকে বললাম আমরা ও বি, এটাকে বললাম ও সি। এই কোণটা যদি আঁকা হয় না ঠিক মতো, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এটার মান বলছে তোমাকে 5 মিটার। তোমাকে জিজ্ঞেস করা হলো যদি এই তিনটার লব্ধি শূন্য হয়, যদি এই তিনটার লব্ধি শূন্য হয়, তাহলে ও এ এবং ও বি এর, ও এ এবং ও সি এর মানটা কত? ওবির মান তো তোমাকে বলে দিছে, ওবির মানটা কত? 5 মিটার, বা 5 বলে দাও, 5 একক বলে দাও, কোনো সমস্যা নেই। 5 একক বললে জাস্ট একক বলে কোনো দরকার নেই, 5 একক হচ্ছে এটার মান। ওবির মান তোমারে বলছে, ও এ বলে দিছে কি কোন দিকে আছে দেখেই বোঝা যাচ্ছে এক্স অক্ষ বরাবর আছে। ওবি বলে দিছে ওয়াই অক্ষ বরাবর আছে। ওবি কিন্তু সবটাই বলে দিছে, মানও বলে দিছে, দিকও বলে দিছে। ওসির মান বলে না, জাস্ট দিক বলছে। কোন দিক থেকে 45 ডিগ্রি চিত্র দেখে বোঝা যায়। তোমাকে বলছে যদি এখানে লব্ধি শূন্য হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ও এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওসি? ও এর ভ্যালু তো 5 কিভাবে? আমি তো ওবির ভ্যালু 5 বললাম। ওবির ভ্যালু 5 বলছি, ও এর ভ্যালু আমি বলিনি, ও এর জাস্ট আমি দিক বলছি, জাস্ট এটা বলছি লব্ধিটা শূন্য। কিভাবে করবো? নিয়ে আসলাম। কেন নিয়ে আসবো? হুম। আচ্ছা, কত আসছে হিসাব সব মিলে? মান কত আসছে বলো একটু, হিসাব করো, হিসাব করো। যারা যারা করতে চাও করে ফেলো, খাতায় খাতা কলম বের করে করে ফেলো। এটা দেখো এখানে ও এর মান বের করতে বলছে, ওসির মান বের করতে বলছে। যারা অনলাইনে আছে তারাও করে ফেলো, মানটা জাস্ট কমেন্ট করে দিবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে অনলাইন কোর্স ফি কত? অনলাইন কোর্স ফি হচ্ছে 3000 টাকা। একজন কমেন্ট করছে লম্বাংশ উপপাদ্যতে নিয়ে আসবো, হাবিবুর রহমান হাবিব। হ্যাঁ, এর মান 20 কেমনে? না, ধরবা কেমনে? ধরার তো সুযোগ নেই, তোমাকে বলছি ও এর মান বের করতে। দাগাবো কেন? আমি তো অপশন দিব 4টা। ও এর মান এত, ওই যে ক্রমজোর আকারে দিব, অমুক কমা তমুক, অমুক কমা তমুক, এরকম 4টা থাকবে অপশন। সেখান থেকে তোমাকে বলতে হবে ও এর মান কত এবং ওসির মান কত। এটা একদম একদম বেসিক একটা প্রবলেম, যেখানে তোমার ভেক্টরের লব্ধি শূন্যের কনসেপ্টটা থাকলেই এই কাজটা সহজে করে ফেলতে পারবা। বেসিক লব্ধির কনসেপ্ট থাকলেই পারবা এটা করতে। কত আসছে মান? পারতেছো না? একদম যদি বলি যেভাবে মন চায় সেভাবে করে, কিভাবে করবা? কোনো টেকনিক ছাড়া, মানে কোনো শর্টকাট বের করা লাগবে না, জাস্ট ডিরেক্ট যদি বলি করতে, কিভাবে করবা? প্রশ্ন হচ্ছে তোমার সামনে, এখানে তিনটা ভেক্টর দেয়া আছে। ও এ ভেক্টর এক্স অক্ষ বরাবর, ও বি ভেক্টর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, চিত্র যেভাবে আছে 5, তার মান হচ্ছে 5। আর ওসি ভেক্টর হচ্ছে দেখতেছে কোন দিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে, ওই দিকের নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণে আছে, এবং সে হচ্ছে ওসি। তিনটা ভেক্টরের লব্ধি শূন্য, ও এ, ও বি, ও সি, তিনটা ভেক্টরের লব্ধি শূন্য। জিজ্ঞেস করছে ও এর মান কত, ও সির মান কত। প্রশ্ন বোঝা গেছে? এখন সলভ করো। যারা যারা অনলাইনে আছে সলভ করো, সলভ করে কমেন্ট করো। ও এ এবং ও বির মান কত? ও এ এবং ও সির মান কত, সরি। আজকেই প্রথম আমি অফলাইন ক্লাসকে অনলাইনে নিচ্ছি, লাইভে। অলরেডি জুমে নিয়েছি কয়েকবার ক্লাস এরকম ভাবে, অনলাইন যারা আছে তাদের, বাট লাইভ আজকে প্রথম নিচ্ছি। তোমরা শিওর থাকো, সলিউশন দেওয়ার পরে বলবো এটা আমি পারবো। সেটাই তো বললাম, করো ইজিলি। তুমি আমার আনসার বলে দাও। আনসার ও এর মান কত, ও সির মান কত বলে দাও, আমি খুশি। চাইলে ফেসবুকে কমেন্ট করতে পারো মোবাইল বের করে। হয়েছে, হয়েছে।
আসছে আসছে, আনসার আসছে। একটু খেয়াল করবা ভালো করে। ও না, দুঃখিত, হয় নাই। পারবা পারবা পারবা, আমি বুঝাইলেই পারবা। তোমরা তোমরা এটা এইভাবে সময় কমাই দিলে কিন্তু প্রেশার বেড়ে যায়, এটা জানো? আমি যখন বলবো সলভ করো, 1 মিনিট দিলাম সময়, তখন তুমি যেটা পারার কথা ছিল 30 সেকেন্ডে, সেটা তুমি পারবা না, 2 মিনিটে পারবা না। তো সময় একটা বিশেষ, এটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে তোমার পরীক্ষায়। বাসায় এটা করে দেখো। তুমি যখনই দেখবা একটা প্রশ্ন তুমি নিজে নিজে সময় দিচ্ছ যে আমি এটা 1 মিনিটের মধ্যে সলভ করতে চাই, দেখবো ওটা তোমার পারার কথা ছিল 40 সেকেন্ডে, তুমি দেখবো ওটা পারো না। ওই যে সময় একটা এক্সট্রা ভেরিয়েবল, কনসেপ্ট, প্র্যাকটিস সব ঠিক আছে, পারবা। কিন্তু সময় বলে দিলাম যখন, সেটা তোমার মাথা হলাই তুমি। এইটা নিয়েই তোমার এই যতদিনই আছে সামনে, এটা নিয়ে প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, এখন আসলে সলভ করি আমরা। যখন আমি তোমাদেরকে বলবো যে দুইটা ভেক্টরের লব্ধি শূন্য, সেক্ষেত্রে শর্তটা কি? দুইটা ভেক্টরের লব্ধি যদি শূন্য হতে হয়, শর্ত একটাই আছে একমাত্র, সেটা কি? দুইটা ভেক্টরের মান সমান হওয়া লাগবে আর দিক বিপরীত হওয়া লাগবে। এছাড়া কোনো অপশন আছে আর? না। দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হওয়ার জন্য অপশন একটাই, সেটা হচ্ছে তাদের মান সমান হওয়া লাগবে আর দিক বিপরীত হওয়া লাগবে। হোয়াট অ্যাবাউট থ্রি ভেক্টরস? তিনটা ভেক্টরের যদি বলি লব্ধি শূন্য, তাহলে তো ইভেনচুয়ালি আমরা কিন্তু দুইটা ভেক্টরই ব্যাক করতে হবে। খেয়াল করে দেখো তো একটু। আমি যদি বলি এই হচ্ছে আমার তিনটা ভেক্টর, ধরো বললাম এই হচ্ছে তিনটা ভেক্টর, তিনটা ভেক্টর। এখন এই তিনটা ভেক্টর যদি লব্ধি শূন্য হয়, আমরা যদি দুইটা দুইটা করে আগাই, খেয়াল করো তো। এই পি ভেক্টর আমি নাম দিলাম এখানে, এটাকে বললাম আমি এ ভেক্টর, এটাকে বললাম বি ভেক্টর, এটাকে বললাম সি ভেক্টর, জাস্ট বোঝার জন্য বলতেছি। এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধিটা, জাস্ট খেয়াল করবে, এ ভেক্টর আর বি ভেক্টর যে লব্ধিটা, সেটা যদি এটা হয়, এটার সাথে কি এটার লব্ধি শূন্য আসার কথা? তিনটা ভেক্টরের লব্ধি শূন্য আসতে হবে না? তিনটা ভেক্টরের লব্ধি শূন্য আসা শর্ত কি? যে কোনো দুইটার লব্ধি, ফাইনালি তো আমার তৃতীয়টার সাথেই আবার হিসাব করা লাগবে। তো দুইটার লব্ধি বের করলাম, আসলো এটা। চোখের দেখা কি মনে হয় যে এটার সাথে এটা লব্ধি শূন্য হবে? না। আবার তৃতীয় এই দুইটার লব্ধি আসলো, এটা লব্ধি শূন্য আসবে মনে হয়? না। তাহলে কি হইলে শূন্য আসবে? যদি এ আর বি এর লব্ধিটা সি এর সমান হয় আর বিপরীতমুখী হয়। এছাড়া কি কোনো অপশন আছে? মান সি এর সমান হলো, বাট দিকটা হয়ে গেলে একটু এইদিকে, এই দুইটা কি লব্ধি শূন্য হওয়ার চান্স আছে? দুইটা ভেক্টর তো ইভেন্চুয়ালি আমরা আসতেছি এখানে, শেষমেশ দুইটা ভেক্টর না? দুইটা ভেক্টর লব্ধি শূন্য হয় কখন? যখন তাদের মান সমান হয় আর দিক বিপরীত হয়। তাহলে এখানে কি কোনো অপশন আছে কিনা তিনটা ভেক্টরের লব্ধি শূন্য হওয়ার ক্ষেত্রে যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হওয়া ছাড়া? তিনটার মধ্যে দুইটার লব্ধি যদি তিন নাম্বারটা সমান না হয় আর বিপরীতমুখী না হয় এট দ্য সেম টাইম, তাহলে কিন্তু লব্ধি শূন্য আসতেছে না। তাহলে এটা অবভিয়াস যে এই তিনটার লব্ধি শূন্য না। তাহলে যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হতে বাধ্য। আর কোনো অপশন আছে? তাহলে এখন দেখো তো, আমি যদি বলি এখন ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের লব্ধি যদি হয় এটা, সে কি ওসির সাথে কোনো লব্ধি শূন্য করতে পারবে না? তাহলে কি হতে হবে? ও এ এবং ও বির লব্ধিটা অবশ্যই অবশ্যই ওসি এর সমান হতে হবে এবং ওসি এর বিপরীতমুখী হতে হবে, তাই না? তাহলে বুঝে গেলাম, এটা হচ্ছে মান হবে ওসি সমান আর দিক হবে ওসি বিপরীত দিকে। তাহলে এখানে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে যাব। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা কি বিপরীত কোণ না? এটা কি 45 ডিগ্রি কোণ না? তো এখানে আমরা আরেকটা ক্লু পেয়ে গেলাম, খেয়াল করো। তাহলে বলা যায় এই কথা, ও এ এবং ওবি ভেক্টরের লব্ধিটা, ও এ এবং ওবি ভেক্টরের লব্ধিটা 45 ডিগ্রি কোণে আছে, তাই কিনা? এখন খেয়াল করো, ও এ এবং ওবি ভেক্টরের লব্ধিটা যদি 45 ডিগ্রি কোণে থাকে, ও এ এবং ওবির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ও এ এবং ওবি, এই যে এটা আর এটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। লব্ধিটা কিভাবে যাচ্ছে? মাঝখান দিয়ে। মাঝখানে যাওয়া কি মিন করে? তাদের মান সমান। এটা ছাড়া কোনো উপায় আছে? তো এটার মান যদি 5, এটার মান 5 হওয়া ছাড়া উপায় আছে? আর এটার মান 5, এটার মান 5, এই দুইটার লব্ধেই তো এটা সমান। তো এটার মান কত হবে? √5² + 5², 2 5², 5√2, 5√2। কিছু একটা করছিল তুমি, 5/√2 আসছিল আগে তোমার। বুঝছো? কাহিনী বুঝতে পারছো তো? দেখো, এটা তুমি যদি এখন যাও গ্রামার ফলো করে কাজ করতে, তাহলে কিন্তু তোমার হবে না। এখানে তোমার অবজারভেশনটাই মেইন ফ্যাক্টর। আর ভর্তি পরীক্ষায় তোমার অবজারভেশনটাই চেক করা হবে, যে তুমি ঠিক মতো দেখতেছো কিনা, ঠিক মতো তাকায়। আমরা সুডুকু সলভ করতাম না আগে? করছো কে কে সুডুকু সলভ এখানে? সুডুকু তোমরা তো আসলে অনেক নিউয়ার জেনারেশন, সুডুকু তোমরা দেখো নাই? হ্যাঁ, তো ওইখানেও কিন্তু অবজারভেশনটাই ম্যাটার করে, যে তুমি ঠিক মতো ধরতে পারছো কিনা। এখানে এটা বসছে তাই এখানে এটা বসতে পারবেই না, এই যে ব্যাপারটা, যে এখানে এটা বসছে তাহলে এটা এখানে বসবে না, অথবা এটা এখানে এটাই বসতে হবে, আর কোনো উপায় নেই। এইখানে কিন্তু এইরকম ম্যাথ এটা, যে আমার ও এ এবং ও বির লব্ধিটা ওসির সমান হতে বাধ্য এবং ওসির বিপরীতমুখী হতে বাধ্য। আর ওসির কোণ যেহেতু তোমার বলছে, তাহলে এটার কোণ তুমি পেয়ে গেছো। এটার কোণ যেহেতু 45 ডিগ্রি, টার্নস আউট এটা ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে ও এ এবং ও বি এর। ও এ এবং ও বির মাঝখান দিয়ে যদি ও এ এবং ও বির লব্ধি যায়, তো এটা অবভিয়াস যে ও এ এবং ও বির মান সমান। মান সমান না হলে তো লব্ধি মাঝখান দিয়ে যাওয়ার কথা না। কি বলছি, বোঝা গেছে কিনা? আর মান যদি সমান হয়ে যায়, তাহলে ওবির মান তো বলছে 5, ও এর মান তো 5 হতে বাধ্য।
আর ও এবং অবির লব্ধির মানটাই তো অসীম মানের সমান, লব্ধি করে দাও। বুঝছো কি বলছি? ক্লিয়ার তো কথাবার্তা? তো দেখো, এটাকে যদি তুমি এখন অন্যভাবে করতে চাইতা, লব্ধি কিভাবে করবা, তখন তুমি আই ক্যাপ জে ক্যাপে যেটা, যেটা অনেকেই সলিউশন দিচ্ছে, যে লম্বাংশ উপপাদ্য ইউজ করতে হবে। এই যে এখানে কমেন্ট করতেছে অনেকে, লম্বাংশ উপপাদ্য ইউজ করতে হবে, যেটা সত্য কথা। লম্বাংশ উপপাদ্য হচ্ছে আমার জেনারেল মেথড। যদি আমার জেনারেল মেথডে করতে হয়, তাহলে অবশ্যই তিনটা ভেক্টর দিলে আমাকে জেনারেল মেথড দিয়ে গেলে লম্বাংশ দিয়ে করতে হবে, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করতে হবে। বাট জিএসটি অথবা যে কোনো এমসিকিউ ভর্তি পরীক্ষা, যেখানে সময়টা খুবই টাইট, সেখানে স্বাভাবিকভাবেই তোমাকে খুব বড় ম্যাথ দিবে না, দিবে এমন ম্যাথ যেটা দেখতে কঠিন, বাট আসলে তুমি অবজার্ভটা ঠিক মতো করতে পারলেই সহজে সলভ করে ফেলতে পারার কথা। আর দুই একটা তো কোইন্সিডেন্টালি কঠিন ম্যাথ আসেই, ওটা তো আর হিসাব থেকে পারো, ওগুলো তো হিসাবে ধরতেও হয় না আসলে। বোঝা গেছে কিনা? সো এখানে অবজারভেশনটা একটা বড় ফ্যাক্টর। দেখো এই ম্যাথটা আমি যদি তোমাদেরকে এখন বলি যে তোমাদেরকে আমি 1 ঘন্টা সময় দিলাম, সলভ করো, সবাই সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই। এইটুকু বিশ্বাস আমার আছে যে এটাও তোমাদেরকে বললে তুমি সলভ করে দিয়ে আসতে পারবা, এটা তো অবশ্যই পারবা, কোনো সমস্যা নেই, একটু সময় নিয়ে করলেই পারবা। পরীক্ষায় তো সময়টাই মেইন ফ্যাক্টর, সময়ের মধ্যে করাটাই তো মেইন ফ্যাক্টর, তাই না? তো এই সময়টাই তোমার হিসাব করতে হবে, খালি পারলে হবে না, একদম প্রিসাইসলি একদম ভালো মতো পারতে হবে। কারণ কি একটু বলি, তোমার প্রিপারেশন কখনোই 100% হবে না। তাহলে যেগুলো তুমি খুব ভালো মতো পারো, সেগুলো তুমি আগে আগে শেষ করে ফেললা। আর যেগুলো কম কম পারতা বা পরীক্ষার প্রশ্ন কমন পড়ে নেই, কঠিন প্রশ্ন আসছে, সেগুলোতে একটু সময় দিতে পারো। এই হচ্ছে উদ্দেশ্য। 100% প্রিপারেশন কেউ কখনোই নিতে পারে না, আমার প্রিপারেশনে কখন 100% হয় না। আমিও এতদিন যাবত ফিজিক্স পড়াচ্ছি, বা যারাই পড়াচ্ছে, কারোরও কিন্তু ফিজিক্স 100% শেখা হবে না, তাই না? এই হচ্ছে কথা। সো যেইটুকু আমার রেঞ্জের মধ্যে আছে, আমি সেইটুকু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিয়ে করে ফেলার মতো ক্যাপাবিলিটি অর্জন করি। পরীক্ষায় যেগুলো আমার ক্যাপাবিলিটির বাইরে আসবে, সেগুলো আমি যাতে ধরতে পারি, এক দুইটা হয়তো আমি একটু 10 20 30 করে দাগাই দিতে পারি, একটু কনসেপচুয়ালি সময় নিয়ে করতে পারি। সময়টা আমি তখন পাবো যখন যেগুলো পারার কথা সেগুলো অনেক দ্রুত পেরে যাই। কারণ যেগুলো পারার কথা সেগুলো প্রায় সবাই পারে, যারা চান্স পাইছে, যেগুলো পারার কথা সেগুলো প্রায় সবাই পারছে। কিন্তু যারা একটু আগে গেছে, তারা কি করছে, তারা একটু আগে পারছে, তো সময় পাইছে তারা, যেগুলা অন্যরা ধরতে পারে নাই, বাসায় এসে দেখছে যেগুলো পারতো, সময় পায় নাই, ওরা ওগুলো করতে পারছে। তো এই সময়টা তো মেইন ফ্যাক্টরটা। হ্যাঁ, তাহলে সময় যদি আমি দিতাম 2 ঘন্টা, তো দেখতা যারা রেজাল্ট পুরো উল্টাপাল্টা হয়ে যেত। কারণ অনেকের কনসেপ্ট অনেক ভালো, কিন্তু ওই যে সময়টা কভার করতে পারে নাই, সেটা হচ্ছে সমস্যা। বুঝাইতে পারছি কথাবার্তা? তাহলে আমাদের আজকের ক্লাসের সামারিটা কি? সামারিটা হচ্ছে আমরা মডিউল ওয়াইজ আগাবো। সপ্তাহে 3টা ক্লাস, এক সপ্তাহে আমরা ফিজিক্স করবো, এক সপ্তাহে আমরা ম্যাথ করবো। ক্লাসের টাইম থাকবে শনি সোম বুধ 12টার দিকে। আমি যদি চেঞ্জ করি সেটা অবশ্যই জানাই রাখবো তোমাদেরকে, ঠিক আছে? আর মডিউল ওয়াইজ যাবে। আর এক সপ্তাহ ফিজিক্স, এক সপ্তাহ ম্যাথ, মডিউলগুলো তো বলে দিছি আমি অলরেডি। তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে জয়েন করো, আমি সেগুলো সবকিছু শেয়ার করে দিব। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ড, যেগুলো তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি তো এটাতে রেকর্ড হচ্ছে, বা আজকে তো লাইভে নিচ্ছি, সব দিন তো লাইভ নিব না, লাইভ তো প্রথম 1 2টা ক্লাস নিবো, কারণ ওইটা জাস্ট পাবলিসিটির জন্য ক্লাস নিচ্ছি লাইভে। অন্য সময় তো আমি যারা অনলাইনে থাকবে তাদেরটা জুমে নিব, যারা অনলাইনে আছে তারা জুমে ক্লাস করবে। এই যে এখন যেরকম ফেসবুকে ক্লাস করতেছে, অন্য অন্য সময় তখন জুমে করবে ক্লাস। রেকর্ডটা জাস্ট এই যে আমি এখন, এখন তো আর রেকর্ড আছেই, ফেসবুকে তো আছে এটা, বাট অন্য সময় যখন জুমে দিব তখন তোমরা বাসায় যেতে যেতে গিয়ে দেখবা ক্লাসরুমে রেকর্ডটা আপলোড করে বসে আমি রেখে দিছি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, যে এই যে ক্লাসটা নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তুমি বাসায়, বাসার সবারই এতটা ডিস্টেন্সে আছে যেমন আপলোড হয়ে যাবে ততক্ষণ। এই যে আমি যাওয়ার সময় ভিডিও আপলোড করে ক্লাসরুমে চলে যাবো, বাসায় গিয়ে দেখবা সব তোমার ক্লাস রেডি হয়ে গেছে। আর যেগুলো ক্লাসে পড়াবো, যে ক্লাস নোট, এই যে এগুলো আজকে তো আর দিব না, আজকে তো আর র্যান্ডম। সো এই ক্লাস নোট গুলো তোমার পিডিএফ আকারে আমি ক্লাসরুমে রেখে দেবো, সবকিছু সাজানো থাকবে, টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সব সাজানো থাকবে। ফিজিক্সে থাকবে আলাদা ক্লাসরুম, ম্যাথে থাকবে আলাদা ক্লাসরুম, এবং মডিউল ওয়াইজ ক্লাসগুলো আমি শেয়ার করতে থাকবো। ঠিক আছে? ক্লাসে যা করবা সেটার ক্লাস বাসায় গিয়ে পেয়ে যাবা, আর পড়া দিব, পড়াগুলো কমপ্লিট করে বাসায় আসবা, ক্লাসে আসবা। সো এটা হচ্ছে অফলাইনের সুবিধা। অনলাইনে আসলে পড়া দিলেও আদায় করার উপায় নাই, যেটা এই যে এদেরকে আমি যখন পড়া দিব, তারা পড়লে পড়ছে, না পড়লে আমার তো বড় জোর কি করতে পারি আমি, বলো তো? তাদেরকে কোর্সে ঢুকে গেছে, পড়া দিলাম, পড়া দেয়নি, আমি তো তারা বের করতে পারবো না, কারণ ওয়ান টাইম পেমেন্ট, এখানে তো সে এনরোল করে ফেলছে, তাকে তো আমি বের করার সুযোগ নেই। এটা মান্থলি পেমেন্ট সিস্টেম না। তোমাদের তো আমি, এই যে তোমরা আমার সামনে দাঁড়ায় আছো, আমি ঝাড়ে দিলেও দিতে পারবো, সামনে দাঁড়ালে তোমরা একটু ভয় পাবা যে আমি পড়া দিই নাই কেন, একটু ইজ্জতের ব্যাপারও আছে, তাই না? অফলাইনে সেটা করা যাবে, পড়া আদায় করার ব্যাপারটা থাকবে, অনলাইনে সেটা থাকবে না আসলে। তো এই ব্যাপারটাতে অনলাইনে স্টুডেন্টকে একটু এক্সট্রা প্রোয়েক্টিভ হতে হবে। যারা অনলাইনে আছে তারা নিজে থেকে একটু নিজ দায়িত্বে আমাকে পড়াটা পাঠাতে হবে। আর অফলাইনে যারা আসো, নিজ দায়িত্বে না পাঠাইলে বাকিটা আমি দেখবো আর কি, সামনেই তো থাকবে। বোঝা গেছে কিনা? এই হচ্ছে কথা। এখন নিজেকে ধরে রাখার একটা উপায় হচ্ছে অফলাইন ক্লাসে আসা। কারণ অফলাইন ক্লাসে আসতেছে মানে কি, তুমি অলরেডি নিজেকে ধরে নিয়ে আসছো, ঠিক আছে? তো সে নিজেকে একটু হাঁটাহাঁটি করাইলে বা স্বাভাবিক, অফলাইন ক্লাস তো অফলাইন ক্লাস, এটা তো ডিবেট করার কিছু নাই। প্রত্যেকটা অনলাইন, অনলাইন প্ল্যাটফর্ম অফলাইনে চলে আসতেছে কেন? কারণ অফলাইন লাগবে তাদের, তাই না? সেই হচ্ছে কথা। তো আমরা আজকের ক্লাসটা তাই আশা করি
তোমরা ক্লাসের হিসাব নিকাশ বুঝতে পারছো। এখন কোর্স ফিটা একটু বলে দিই যারা জানো না। অনলাইন ব্যাচের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা এককালীন পেমেন্ট। আমাকে বাকিটা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করলে আমি বাকিটা বলে দিব। আর অফলাইন ব্যাচের পেমেন্ট হচ্ছে 5,000 টাকা এককালীন পেমেন্ট, ঠিক আছে। বাট বাট এখানে কথা হচ্ছে, যদি কেউ ঈদ কবে, 17 তারিখ, হ্যাঁ, ঈদের আগে যদি কেউ পেমেন্ট করে ফেলো তাহলে সেটা 500 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। মানে অনলাইনেরটা 2,500 টাকা, 2,500, আর অফলাইনেরটা 4,500 টাকা, 4,500, যদি ঈদের আগে করে ফেলতে পারো আর কি। আর ঈদের পরে করলে কোর্স ফি জাস্ট যেটা বললাম সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো ঈদের আগে করে ফেলতে পারলে ভালো। আর রেকর্ড বা এগুলার যত অ্যাক্সেস এগুলো সবকিছুই পাবা পেমেন্ট করার পরে। পেমেন্ট যত দ্রুত করবা তত তোমরা এগুলার, এই যে ক্লাস, আজকে ক্লাসে যা পড়ালাম, আজকে তো ক্লাস ছিল না, আজকে জাস্ট কথাবার্তা ছিল। অন্যদিন তো আমি পড়াবো টপিক ওয়াইজ ধরে ধরে, ভেক্টর থেকে শুরু করে একদম একদম ভেক্টরের ক্রস গুণন ডট গুণন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন শর্টকাট সব পড়াবো। পাশে গিয়ে মনে পড়লে কি পড়াছে তো বুঝি নেই, অনেক স্পিডে কথা বলছে, আমার তো মাথার উপরে দিয়ে গেছে। তো বাসে গিয়ে আবার দেখতে হবে না, আমাকে একটু স্লো করে রেকর্ডটা তো দেখতে হবে। রেকর্ডটা তোমার থাকবে তখন ক্লাসরুমে, সেই ক্লাসরুমের অ্যাক্সেস তোমরা পেমেন্ট করার পরে তোমাদেরকে দেওয়া হবে। আপাতত ক্লাস তো করবা, ক্লাস তো প্রথম এক দুইটা দুই তিনটা ফ্রি আছে, এগুলো করতে থাকো, সমস্যা নেই। বাট অফিসিয়াল যে অ্যাক্সেসটা সেটা পেমেন্ট করার পরে পাবা। আর ঈদের আগে করে ফেললে সেটা 500 টাকা ডিসকাউন্টে পাবা। আর অনলাইনে যারা আছে তারা তো বুঝতেছে কিভাবে ক্লাস হবে, এইভাবেই ক্লাস নেওয়ার প্ল্যান করছি এবার, কারণ অফলাইন ক্লাসে যে এনার্জিটা থাকে অনলাইন ক্লাসে সেটা থাকে না। তো যদি এটা কাজ করে তাহলে অবশ্যই আমি এইভাবেই ক্লাস নিব। তো আশা করি সবাই যার যার কথা বুঝতে পারছো। আম, এই তো, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? আজকে আজকে তো শনিবার, শুক্রবার। ও, তাহলে তো তোমাদের ক্লাস কালকে থেকেই শুরু না? আমি তো তোমাদের ক্লাসটা, ও না না না, তোমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, সরি, রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের ক্লাস হবে। রবি মঙ্গল বৃহস্পতি আহ সেম টাইম 12টা। ইয়েস, রবি মঙ্গল বৃহস্পতি আমি হাওয়াপাড়া ব্রাঞ্চে ক্লাস নেই। শনি সোম বুধ আমি থাকি আবার রিকেবি বাজার। রিকেবি বাজার আসলে লাইভের লাইভের সুযোগটা এখনো নাই। থাকলে আমার কোনো সমস্যা যেটা না। আর এই ব্রাঞ্চে আরাম একটু বেশি, বাতাস টাতাস একটু বেশি। রিকেবি বাজার ব্রাঞ্চে একটু গরম বেশি, সেজন্য আমি তোমাদেরকে এখানে নিয়ে আসছি। বোঝা গেছে কিনা? একটু কমফোর্ট জোনে থেকে ক্লাসটা করা উচিত। তো আমার নিজেরও কমফোর্ট জোন হাওয়াপাড়া ব্রাঞ্চটা, তোমাদের জন্য এটা ভালো হবে। মাঝখানে নামাজ পড়তে চাইলে নামাজের টাইম হইলে নামাজের সুযোগটাও ইজি, একদম বের হয়েই সুদা মসজিদ, সব দিক থেকে আরাম। মন চাইলে চা খেয়ে আসতে পারো মাঝখানে একবার, চায়ের দোকান আছে আশপাশ, তো এটা অনেক ইজি। আর সমতল ভূমিতে আছে তো আরাম পাবা। আর ওখানে 4 তলায় বিল্ডিংটা, তো এই জন্য আমি রিকে বাজার রাখি নাই কিছু। তো আমাদের ক্লাস হচ্ছে আর রবিবারে, রবিবারে 12টায়। তোমরা যারা যারা জয়েন করবা বা যারা ক্লাসে আসবা একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপে তুমি তো মানে নক করছো, এটা তোমার, হ্যাঁ, তোমার নাম্বার থেকে নক করে দিবা আমারে, তাহলে আমি তোমাদের নাম বলে, নাম আর জিএসটি ব্যাচটা বলে, সেকেন্ড টাইম ব্যাচ অফলাইনটা বলবা, তাহলে আমি তোমাদের অফলাইনের জন্য যে ব্যাচটা সেটা দিয়ে দিব। আর যারা অনলাইনে জয়েন করবা তারা অনলাইনে অলরেডি অনেকে এনরোল করছে, অফলাইনের জন্য এনরোল করছে অনেকে অনলাইনে। এটা আজকে আসে নাই, আসবে হয়তো নেক্সট ক্লাস থেকে। আহ, হ্যাঁ, ক্লাসের পিডিএফ একজন লাইভে প্রশ্ন করছে, পিডিএফ লেকচার শিট, লেকচার শিট তো কি দিব আর, ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো জাস্ট সেভ করে দিয়ে দিব আর কি, আপলোড আর কিছু না। আচ্ছা, একক থাকলে সেকেন্ড টাইম থাকবে কিনা সেটা একটা ভালো প্রশ্ন। আমার মনে হয় না এটা কোনো ইস্যু হবে। যে ভার্সিটি গুলা সেকেন্ড টাইম এলাও করে, তার এককে ঢুকলে সেকেন্ড টাইম যাদের যারা আছে তাদেরকে নিবে। ধরো ডিউ সেকেন্ড টাইম এলাও করে না, তুমি এককের মধ্যে যদি পরীক্ষা দাও, এটা আমার নিজের হাইপোথিসিস, আমি তো জানি না অফিসিয়াল রেজাল্টটা কি, বাট একটা আন্দাজ, এটাই হওয়ার কথা, এটাই হওয়া উচিত। তো ধরো ডিউ সেকেন্ড টাইম এলাও করে না, তো তুমি একক ভর্তি পরীক্ষা দিছো পরের বার। তো একক ভর্তি পরীক্ষা তুমি দিছো, মেরিট পজিশন তোমার আসছে 10, মেরিট পজিশন 10 হয়ে গেছে, তুমি এখন ডিউ তোমাকে নিবে না কেন? কারণ ডিউতে সেকেন্ড টাইমের অপশনই নাই। সাস্ট তোমাকে নিবে কারণ সাস্টের ডি সেকেন্ড টাইমের অপশন আছে, বা জিএসটি ভুক্ত যারাই আছে তাদের কিন্তু সেকেন্ড টাইমের অপশন আছে, তারা তোমাকে দিবে। যে যে ভার্সিটি গুলো সেকেন্ড টাইম আছে তারা এককে ঢুকলেও সেকেন্ড টাইম অপশন দিবে। যারা সেকেন্ড টাইমে নাই বা সেকেন্ড টাইম দেয় না, তারা ওই পরীক্ষা যারা সেকেন্ড টাইমার ছিল তাদেরকে নিবেন। যেমন এখন বায়োলজি না দাগাইলে তুমি মাইক্রোবায়োলজি দাগাতে ঢুকতে পারবা না সাবজেক্টে, ওই সাবজেক্ট তুমি পাবা না। ম্যাথ না দাগালে তুমি কম্পিউটার সায়েন্স পাবা না। সেরকম ভাবে তোমার যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো তাহলে ডিউ পাবা না। এই হচ্ছে আমার হাইপোথিসিস, এটাই হওয়ার কথা। এর বেশি আর তোমাকে কি মারা দিবে তোমার, আর এর বেশি কিছু করার নেই তাদের। একক হলে তো তোমরা একবারে সবাই তো বাদ দিয়ে দিতে পারবে না তারা, তাই না? তো এটা হচ্ছে আমার হাইপোথিসিস, আশা করি এইভাবেই জিনিসটাকে সাজানো হবে। তো এটাতে কোনো সমস্যার কিছু নেই। আর একক হোক আর দশক হোক, যেটা মন চায় হোক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা ফিজিক্স পড়বো, ম্যাথ পড়বো, যেভাবে পড়া দরকার সেভাবেই পড়বো, কোনো সমস্যা নেই। এটাতে কোনো, আমাদের পড়াশোনায় কোনো এফেক্ট পড়বে না। এটা হচ্ছে কথা, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে তাইলে, তাহলে আজকে ক্লাস লাইভটা শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে পরে আরেকবার কথা বলছি, দাঁড়াও।
তাহলে লাইভে যারা আছো তারা যদি জয়েন করতে চাও আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক করবো অথবা মেসেঞ্জারে মেসেজ পাঠাবা। ঠিক আছে? আর কোর্স ফি জেনে গেছো, ঈদের আগে এনরোল করে ফেললে 2500 টাকা হচ্ছে কোর্স ফি। আর অফলাইনে করলে যারা আছো তারা তো জানোই 4500 টাকা। আর ঈদের পরে চলে গেলেই 500 টাকা বেড়ে যাবে। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। অনলাইনে যারা আছো তোমাদের সাথে অনলাইনে কথা হবে আরো। আহ, আর অবশ্যই যারা অনলাইনে ক্লাস করবে তারা কিন্তু জুমে ক্লাস করতে পারবে। ঠিক আছে? জুম। সো তোমরা যদি প্রশ্ন করতে চাও প্রশ্নের কিন্তু অপশন থাকবে, তোমরা আমাকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা। এই লাইভ তো আজকে প্রথম এমনি নিচ্ছি, বাট জুমে ক্লাস যারা করবা তারা কিন্তু ডিরেক্ট প্রশ্ন করতে পারবা, যেরকম অফলাইন স্টুডেন্টরা করতে পারতেছে। সো দেখতেছো আমার কানে ইয়ারফোন লাগানো, সুতরাং আমি তোমাদের প্রশ্ন শুনতে পারবো। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো কোনো ধরনের কোনো কিছু কমতি থাকবে না। অফলাইনে তোমরা যে যে পাচ্ছ অনলাইনে তোমরা সেই সেই জিনিসগুলোই পাবা, কোনো কিছু কম পাবে না। জাস্ট ডিরেক্ট আমার সাথে দেখা সাক্ষাৎ হবে না, এছাড়া বাকি সবকিছুই তোমরা এজ সেম এজ অফলাইন ব্যাচ পাবা। ঠিক আছে? ওকে, তাহলে অফলাইন অনলাইনে যারা আছো ভালো থাকো। ইনশাল্লাহ কিছু কিউরিওসিটি থাকলে জানাবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপে। তোমাদের সাথে পরে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে।